শাড়ি পরতে হবে ভাবতেই কেমন একটা লাগছে। এমনি আমার শাড়ি কখনোই পছন্দ না। ডিজাইন করতে ভালোবাসি, পরতে নই। ময়ূরা কখনো নিজের দোকানের মিষ্টি খায় না। তার উপর এখন প্রেগনেন্সির 3 মাস রানিং। আমার কেন যেন ঢিলাঢালা পোশাকই আরাম লাগে। বাট এত বড় পার্টি কেমন করে যাই 3 পিস পরে? শাড়ি তোরেই পরতে হবে আমার। তারপর অনুষ্ঠান তো শাড়িকে নিই। যদি শাড়ি ডিজাইন করে ফেমাস হয়ে অনুষ্ঠানে শাড়ি ছাড়া 3 পিস পরে যাই, দেখা গেল সকলে বলবে শাড়ি দ্বারা সার্থক হয়ে শাড়িকেই দূরে ঠেলে দিল। লও ঠেলা, তখন তো এলাহি কাণ্ড হয়ে যাবে। আমি 2টা শাড়ি আনছিলাম, চকলেট কালার আর বেগুনি। বেগুনিটার পাড় সোনালি, হেভি ভারী। শাড়ি বের করে খাটের উপর রেখে ভাবতেছি কোনটা পরবো। আমি তো বেশি লম্বা না, মিডিয়াম, 5 ইঞ্চি 3 ফুট। হিল পরতে হবে, ভাবতে বিরক্তি লাগছে, ঝামেলা। শাড়ি নিয়ে পরে আছি যে কোনটা পরবো। আমার গায়ের রং হলদে ফর্সা, মাথার চুলগুলো এখন মাজা ছুঁইছি। চোখ তো সবাই বলে বড় টানা টানা নাকি। ঠোঁটে ওই সব রং ফং বেশি মাখি নাই বলে এখনও গোলাপি। এরই মধ্যে আদ্রিতের কণ্ঠ শুনি। ব্যস্ত নাকি আপনি? ব্যস্ত মানে খুব ব্যস্ত না, মহাব্যস্ত। এখনও কোন শাড়ি পরবো ঠিকই করতে পারিনি। বাজে 5টা 20 মিনিট। শাড়ি কেন পরবেন? সেই দিন পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন নাকি? না তো, কেন? তাহলে শাড়ি পরার খেয়াল আসলো কিভাবে মাথায়? শাড়ি সামলাতে পারেন? প্রতিবার শাড়ি পরে রাস্তা নেমে উষ্টা খাওয়ার জাতীয় রেকর্ড আছে আমার। আদ্রিত একটা নিঃশ্বাস নিয়ে আমার দিকে বিরক্তিকর ভাব নিয়ে আমার দিকে তাকালো। আমি চুপচাপ দাঁড়িয়ে কোনো রকম পরিবর্তন নেই আমার মধ্যে। আদ্রিত লাল রঙের শপিং ব্যাগ আর কালো রঙের ব্যাগ এগিয়ে দেন। আমি 2 হাত দিয়ে 2টো ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম দেখতে। একটাই লং কুসুম হলুদ কালারের জর্জেট ড্রেস, নিচে গাঢ় ম্যাজেন্টা কালার পার, কাতান গোলাপি মিষ্টি মিক্স ওড়না, ওড়নাটার মাঝে গোলাপ ছাপা। আর একটাই মেকআপের হালকা জিনিস। আমি আদ্রিতের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে বললাম, জামাটা অনেক সুন্দর, কিন্তু জামা পরে পার্টিতে গেলে মানুষ কী ভাববে? কী ভাববে মানে? আপনিই তো বললেন পোশাকটা যথেষ্ট সুন্দর, আপনার জন্যই যেন তৈরি। আর মানুষ পোশাক পরে স্বাভাবিক আরামে থাকার জন্য, অস্বস্তিতে পরার জন্য নয়। আর যারা পোশাক দেখে মানুষকে জাজ করে, আমার দৃষ্টিতে তারা শিক্ষিত হলো মূর্খ। শিক্ষিত মানুষ পোশাক দ্বারা মানুষকে বিচার করে না, কর্ম দ্বারা বিচার করে। আর এই শাড়িতে আপনি পরে গেলে তখন? এখন জলদি করে রেডি না হয়ে আস্তে সুস্তে রেডি হয়ে আসেন। পার্টির টাইম শুরু হবে যখন, আপনি পার্টিতে উপস্থিত হবেন তখন। এখন আস্তে ধীরে কাজ করবেন কিন্তু। আপনার কথাগুলো শুনলে নিজেকে অপদার্থ মনে হয়। ইস, যদি আপনার মতো করে জিনিসগুলোকে সহজ করে ভাবতে পারতাম। আমি সহজ করে নয়, সঠিক জিনিসটা ভাবতে চাই। এখন যাই, আমারও রেডি হতে হবে। আদ্রিত লোকটা বড়ই অদ্ভুত। অন্যদের মতো তিনি সবার কাছে ভালো হতে চান না, বরং উনি নিজের কাছে ভালো হতে চান। ওনার চিন্তাধারাতেও উনি নিজের মতবাদ সবার আগে রাখেন। কি কি ভাবলো কখনো দেখেন না। কেউ ওনাকে নিয়ে সমালোচনা করলে তিনি সেই বিষয় নিয়ে ভাবেন। যদি মনে হয় সেইটা তার জন্য ভালো নয়, সমালোচকদের কথা ঠিক, উনি সেই জিনিস ত্যাগ করেন। আর যদি মনে করেন সেইটাই ভালো, উনি সমালোচকদের নিয়ে চিন্তা করা ত্যাগ করেন। সত্যি, এমন মানুষ হাজারে একজন হয়। ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে আয়নার সামনে দাঁড়ালাম। আমি তো কাঠি, কিন্তু মিডিয়াম মিডিয়াম লাগছে, একেবারে বাচ্চা হাতি লাগছে না। যাক, আমি ভাবছিলাম মনে হয় আমাকে বাচ্চা হাতির মতো লাগবে, কিন্তু বাচ্চা বিড়াল লাগছে। কিন্তু জামাটা এক কথায় অসম্ভব সুন্দর। আর যেতের পছন্দ আছে বলতে হবে। কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। সাজতে একসময় খুব পছন্দ করতাম, সাজতে বলতে কাজল পরতে আর চুড়ি পরতে। কিন্তু যার জন্য পড়তাম সেই তো এখন অন্যকে সাজাতে ব্যস্ত। তাও হালকা সাজ দেওয়া যায়। প্যাকেটটা সব জিনিস বের করে নিচে দেখি চুড়ি সাদা স্টোনের। বাহ, খুব সুন্দর। সাদা স্টোনের দুলো আছে, সেটাও পরে নিলাম। সাইড দিয়ে সিথি করে চোখে টেনে টেনে কাজল দিলাম। লিপস্টিকটাও মাখলাম সুন্দর করে। মুখে হালকা ক্রিম আর ফেস পাউডার দিয়ে নিলাম। আমি রেডি। ওয়াও, মেয়ে হয়েও 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি। আমি তো বরাবরই এমন। উপরন্তু রায়হান সময় নিয়ে সচেতন ছিল, তাই ওর সাথে থাকতে থাকতে আমিও দ্রুত কাজ করতে শিখে গিয়েছি। রুম থেকে বের হতেই দেখি নিচে লোকের ভিড়। আগন্তুকরা আসতে শুরু করে দিয়েছে। সব আগন্তুকরাই যে অনেক উচ্চপদের লোকজন, গেট আপই বলে দেয়। আমি একাই তেজপাতা নাকি? না, অনেকে সাধারণভাবে এসেছেন, সিম্পল কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পরে। তারা সাধারণভাবে আসলেও তাদেরকে অসাধারণ লাগছে। আজ তো বরাবরই সঠিক। এর মধ্যে চোখ পড়ল একজন মহিলার উপরে। উনি আমার ডিজাইন করা কালো শাড়ি পরে এসেছে। আমি আস্তে করে সিঁড়ি দিয়ে নামতেই সেই মহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন, থ্যাঙ্কস জান্নাত, আমার শাড়িটাকে এত সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য। এই শাড়িটা এখন আমার ফেভারিট শাড়ি। ওনার কথা শুনে মনে মনে ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলেও ইচ্ছেটাকে বালিচাপা দিয়ে দিলাম। আর চাই না মানিজ্য হারাতে। মোস্ট ওয়েলকাম। আপনার শাড়িটা পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আপনি আমাকে চিনলেন কিভাবে? এই ড্রেসটা আমি জান্নাতকে আমাকে এত সুন্দর শাড়ি গিফট করার জন্য দিয়েছিলাম। ড্রেসটা যেহেতু আপনার পরনে, তার মানে আপনিই জান্নাত। ওনার কথা শুনে মাথার উপর যেন ছাদ ধসে পড়ল। বলে কি ইনি, এই জামা ইনার গিফট করা? আর আমি মাসুম ভাবলাম আদ্রিত এনেছে। এই মুহূর্তে নিজেকে ব্লিচিং পাউডার দিয়ে ধৌত করতে ইচ্ছা করছে। মনে মনে আদ্রিতের উপর যা রাগ হচ্ছে, কিন্তু উনি তো একবারও বলেননি উনি দিয়েছেন। যা ভাবার একাই ভেবেছি। যে পরিমাণ রাগ হচ্ছে এখন, উফ! তাও আমি ভদ্রতার সহিত শান্ত হয়ে মুখে হাসি এনে ওনাকে বললাম, অনেক অনেক ধন্যবাদ। এরই মধ্যে উনি আমার পিছনে সিঁড়ি থেকে তাকিয়ে বলে উঠলেন, ওই তো আদ্রিত নামছেন। ওনার কথা শুনে পিছনে ঘুরেই আমি, হা, এই কোন আদ্রিত? আদৌ আদ্রিত নাকি কোনো হিরো?
ব্লু কালারের কোট, প্যান্ট, ভিতরে সাদা শার্ট, টাই, ব্ল্যাক শু, ব্ল্যাক ওয়াচ, চুলগুলো আবার আজকে সুন্দর করে ব্রাশ করা, এক হাত পকেটে রেখে ভুবন ভুলানো এক হাসি। জানি না কেন বেশ কয়েকদিন ধরে আদিত্যের কথা, তার হাসি, তার উপস্থিতি খুব ভালো লাগে। তার অফিসে থাকার সময়টুকুতে তাকে অনেক মিস করি। হয়তোবা আমার ভালো একজন বন্ধু, তাই আদিত্য হাসতে হাসতে আমার দিকে এগোচ্ছেন আর হাসছেন, কিন্তু আমার সাথে কথা বলার আগে কালাশাড়ি বলে উঠল, ওহ মাই গড, অ্যাডিট, ইউ আর টু মাচ হ্যান্ডসাম ডিয়ার। বলেই আমার পাশ থেকে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরল। তবা তবা আস্তাক ফিরুলা, ছি ছি, সেই দিন আমি ভুল করে তাও শুধু রিমির সামনে জড়িয়ে ধরায় নাক কাটা যাচ্ছিল। আর এই কালাশাড়ি দেখে আমি, এমা, একে আদিত্য জড়িয়ে ধরলো। সেই দিন আমি জড়িয়ে ধরায় স্ট্যাচু হয়ে গিয়েছিল, আর আজকে তাতে আমার কি? আদ্রিতের লাইফ আদ্রিতের উইশ। এবার আদ্রিত আমার সামনে এসে দাঁড়ালেন। জান্নাত নাকি জান্নাতের হুর, কোনটা আপনি? জান্নাত কেন বলুন তো? মার্শাল্লাহ, আজকে যে একদম হুর লাগছে আপনাকে। আপনাকেও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে, থ্যাঙ্কস। আদ্রিত এবার হলরুমের মিডিলে, যেখানে মেঝেতে গোল করে ডিজাইন করা, সেখানে দাঁড়ালেন। অ্যাটেনশন প্লিজ গাইস, আজকের পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন দেখে অনেক খুশি হয়েছি। তাই এখন সময় এসেছে যার জন্য আজকের পার্টি, তার সাথে পরিচিত হওয়ার। কথাগুলো বলেই আমার কাছে এসে আমাকে নিয়ে পুনরায় সেখানে গেলেন। গাইস, মিঠার, জান্নাত ইসলাম, ভবিষ্যতের সাকসেসফুল ডিজাইনার। গাইস লুক অ্যাট মিস লাইলা, মাই বেস্ট ফ্রেন্ড। সবাই কালাশাড়ির দিকে তাকালো। মানে কালাশাড়ির নাম লায়লা, আর উনি আদ্রিতের বেস্টি। তার পরনের শাড়িটা জান্নাতের ডিজাইন করা। অ্যান্ড ডু ইউ নো, শাড়িটার নাম করা ডিজাইনার শফিরুর রহমানের অনেক পছন্দ হয়েছে। এই কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। এই জন্যই আজকের পার্টি। আর জান্নাত আপনাকে জানাইনি, কারণ এটা আপনাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এরপর আদ্রিত এখান থেকে গিয়ে কালাশাড়ি থুকু লায়লার পাশে দাঁড়ালেন। কয়েকজন এসে আমার সাথে পরিচিত হওয়ায় আমার সম্পর্কে জানতে ব্যস্ত। তাদের সাথে কথা বললেও চোখ আমার আদ্রিতের উপর। লায়লা আদ্রিতের বাহুতে হাত রেখে কথা বলছে। উফ, আমার এত রাগ হচ্ছে কেন? আমার হঠাৎ করে খুব গরম আর অস্বস্তি লাগছে। বসার জন্য গিয়ে দেখি কোথাও জায়গা নেই, তাই সবার থেকে একটু আলাদা হয়ে কর্নারে দাঁড়ালাম। দেখলাম নাচের পর্ব শুরু। ওই মেয়ে আদ্রিতের সাথে নাচছে। উফ, আমি এসে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালাম। এমনি দাঁড়িয়ে থাকা কষ্টকর। হ্যালো বিউটিফুল। এমন কথা শুনে সামনে তাকিয়ে দেখি কালো কোট প্যান্ট পরা একজন লোক। সরি, আমাকে কিছু বলেছেন? ইয়েস বিউটিফুল, আই এম আরাফ। হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি হাত না বাড়িয়ে বললাম, জান্নাত। আই নো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার ড্যান্স পার্টনার হবে? আহা, কত শখ। বাঁচি না, মনে মনে বললাম। সরি, বাট আমার ইচ্ছে নেই। প্লিজ বিউটিফুল, নো সরি, ডোন্ট ডিস্টার্ব মি। চলে আসতে লাগলে আরাফ আমার হাত ধরে বসে। আমি চোখ বড় বড় করে রাগে দৃষ্টিতে আরাফের দিকে তাকাই। লাই দিয়েছি বলে এই না যে ঘাড়ে উঠে বসবে। হাত ছাড়ো। এত অহংকার কিসের, রূপের নাকি গুণের? আমি আর কিছু না বলেই জোরে হাত টান দিই। অনেক জোরে টান দেওয়ার জন্য আমি ছিটকে যাই, আর পেছনে দেয়াল থাকার ফলস্বরূপ দেয়ালের সাথে কপাল বাড়ি খাই। আমি কপালে খুব বেশি ব্যথা অনুভব করি। ভাগ্যিস পেটে লাগেনি। আমি পেটে আগে হাত দিয়ে রেখেছিলাম। পেট থেকে হাত ছুড়িয়ে কপালে হাত দিতেই বুঝি কিছু একটা হাতের আঙ্গুলে লেগেছে। পরে হাতটা চোখের সামনে আনা মাত্র বুঝতে বাকি রইল না যে সেটা রক্ত। হঠাৎ মাথার মধ্যে কেমন যেন চক্কর দিয়ে উঠে, আর হঠাৎ করে নিজেকে শূন্য অনুভব করলাম। আমি যেন আকাশে উঠছি, কিন্তু হঠাৎ করে বুঝলাম কোমর কেউ স্পর্শ করে রয়েছে। কিন্তু সেই স্পর্শ খারাপ স্পর্শ নয়। আস্তে আস্তে চোখ জোড়া খুলে দেখে নীলকোট, আর একটু উপরে তাকাতে দেখি আদ্রিত। আমার হাত তার কাঁধে, আমি তার কোলে। তিনি আমাকে কোলে নিয়ে হাঁটছেন। এর মানে, কিন্তু কি দিয়ে কি হলো? আদ্রিত এসে আমাকে সোফায় বসিয়ে আমার কপাল পর্যবেক্ষণ করতে লাগলেন। আপনি কি ঠিক আছেন? এতখানি কেটে গিয়েছে, জলদি রক্ত বন্ধ করতে হবে। একজন সার্ভেন্ট এসে ফার্স্ট এড বক্স দিয়ে যায়। আদ্রিত হ্যাক্সিসল নিয়ে আলতো করে তুলোতে লাগিয়ে দিয়ে আমার কপালে চেপে ধরেন। মনে হলো কাঁটা যেন লবণ দিয়ে দিল। অনেক জ্বালা করে উঠে আমি চিল্লে উঠি, সরি জান্নাত, সরি, প্লিজ ওষুধ লাগাতে দেন, প্রথম প্রথম জ্বলবে। এই বলে উনি আমার কপালে ফু দেন আর ওষুধ লাগাতে থাকেন। লোকটার দিকে তাকালাম, চোখে চিন্তাময় ভাব আর পানি দুইটাই রয়েছে। কেমন যেন পাগল হয়ে উঠেছেন রক্ত দেখে। সবাই আছে কিন্তু কেউ এমন করছে না তো। উনি কি এখনও সেই আগের মতো ভালোবাসেন আমায়? এমন বিচলিত হওয়ার কারণ কি? উনি আস্তে ধীরে আমার কপালে ব্যান্ডেজ করে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করেন, কি হয়েছিল সেখানে জান্নাত? কপালে আঘাত পেলেন কিভাবে? তার মানে আদ্রিত যা হয়েছে, সে ছেলে যা করেছে তার কিছুই জানে না? জান্নাত, আপনি বললেন না ব্যথা পেলেন কিভাবে? আমি আবার সত্যবাদী, যা হয় তাই বলি। আর তাছাড়াও এখানে আমার কোনো দোষ নেই, আর আদ্রিত পরে জানলে অনেক কষ্ট পাবেন। তাই আমি যা সত্যি শেষ টু শুরু সব বললাম। সব বলার পর লক্ষ্য করলাম আদ্রিত তার হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এদিকে সবাই আমার কথা শুনে আরাফের দিকে তাকিয়ে পড়েছে। ব্রো, ট্রাস্ট মি, এই মেয়ে মিথ্যা বলছে। আমার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু আমি পাত্তা দিইনি। পরে আমার হাত ধরে বসে বলেই আমি ধাক্কা দিয়েছিলাম। এইসব রাস্তার মেয়েরা যতই ভদ্র সাজুক, দিন শেষে ঠাস ঠাস করে আদ্রিত উঠে দাঁড়িয়ে আরাফকে পরপর দুটো চড় মারলেন। দাদি আর লাইলা এসে আমার পাশে দাঁড়ালেন। আরাফ গাল ধরে মাথা নিচু করে তাকিয়ে আছে। আরাফ আদিত্যের দিকে তাকিয়ে বলল, ব্রো, তুমি এই রাস্তার মেয়ের জন্য, তুমি কাকে রাস্তার মেয়ে বলে জানো? সে কে? কোনো আইডিয়া আছে তোমার? আরাফ এবার জোরে তাচ্ছিল্য করে বলে উঠল,
সে যেই হোক না কেন, অন্তত ভদ্র না। ভদ্র হলে তোমার সাথে এই বাড়িতে দিনের পর দিন সাথে থাকতো না। ভুলে যেও না, তোমাদের পাশেই থাকি। এই মেয়ে যে রাত দিন সারাদিন তোমার বাড়িতেই পড়ে থাকে, অনেক দিন থেকেই খেয়াল করেছি। আমি কেঁদেই যাচ্ছি। কি বলবো কি, সবাই আমাকে খারাপ ভাবছে এখন। ও আমার বাড়িতে 1 মাস থাকে বলে ও খারাপ মেয়ে, তাই তো? এক্স্যাক্টলি। আমার দিকে তাকে তার ছেলের হাসি দিয়ে বলল, তাহলে তো তোমার বোন জান্নাতের থেকেও খারাপ, কেননা জান্নাত আমার বাড়ি 1 মাস যাবৎ থাকে। আর আরিশা যে তোমার বন্ধুর বাড়ি আরও 1 বছর আগে থেকে থাকে, সেখানে পড়াশোনা করে। আর ফাজিতের কলার ধরে গর্জে বলে ওঠে, আমার বোনের ব্যাপারে কোনো বাজে কথা বললে এখানেই খুন করে ফেলবো তোকে। আদ্রিত নিজের কলার ছাড়িয়ে নেন, এক পাশটা গুটিয়ে গিয়েছে। সেটা ঠিক করে নিয়ে বললেন, কেন? নিজের পরিবারের কথা আসলে তখন খুন করবে আর অন্যের মেয়েকে তাচ্ছিল্য করবে? তোমার বোন তোমার ফ্রেন্ডের বাড়ি থাকলে ভদ্র, আর আমার বান্ধবী আমার বাড়ি থাকলে অভদ্র? নিজের বোনের ব্যাপারে কথা উঠলে যে ভাই সিংহ হয়ে ওঠে, অন্যের বোনকে একা পাইলে তাকে বেইজ্জত করার সময় সেই ভাই হিংস্র লাগামহীন হয়ে ওঠে। বাহ, এই হলো মানুষ, এই হলো মানসিকতা। এবার লায়লা সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, বাদ দাও আদ্রিত, এদের স্বভাবই এটা। নিজের বোন হলে ভালো, আর অন্য মেয়ে হলে যতই ভালো হোক খারাপ জিনিস বের করবি। পার্টি ইজ ওভার গাইজ, সরি ফর অল দিস ড্রামা। বলে আদ্রিত আমার কাছে এসে পুনরায় আমাকে কোলে তুলে নেন। আমি তার ঘাড় জড়িয়ে ধরি, হঠাৎ করে কোলে তুলে নেওয়ার জন্য। আদ্রিতের মুখের দিকে তাকাই এবার। তাকে এতটা রাখতে কখনো দেখিনি। কি সুন্দর করে উত্তর দিয়ে দিলেন আরাফকে। এই লোকটার একটু বেশি বুদ্ধি। আদ্রিত আমার রুমে এসে আমার বিছানার উপর আমাকে শুয়ে দিয়ে বললেন, 10 মিনিট শুয়ে থাকবেন, তারপর উঠে চেঞ্জ করে কিছু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বেন। এরই মধ্যে লায়লা আর দাদি চলে আসেন। আদ্রিত দাদিকে আমার খেয়াল রাখতে বলে রুম থেকে বেরিয়ে যান। আপনি কি এখন আগে থেকে ভালো আছেন? আমার পাশে বসে মেয়েটা অনেক ভালো। প্রথম প্রথম অমন কেন লাগছিল কি জানি। জি, আমি এখন ঠিক আছি, শুধু কপালটাই হালকা ব্যথা। কেটে গিয়েছে, ব্যথা থাকবে। আপনি কিন্তু আরাফের কথা নিয়ে কষ্ট পাবেন না। বন্ধুর বাড়ি মানুষ থাকতেই পারে। আমিও তো সুইডেন থেকে এসে যখন বাড়ির কাজ হচ্ছিল তখন এখানে ছিলাম। ও, আপনি সুইডেন থাকেন? না, আমার স্বামী থাকে। কি আপনি ম্যারিড? চমকে গিয়ে জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ, কেন? হায় রে, আমি এখন কি বলবো যে আমি ভাবছিলাম উনি আদিত্যকে পছন্দ করেন, এটা ভেবেছিলাম। উফ, আমি যে কেন অলওয়েজ এত বেশি বুঝি। না, আসলে জানতাম না তো, তাই। ও, আমার স্বামী আসলে আপনার মতো এত গুণী মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে আনবো? তখন পরিচিত হয়ে নিন। জি নিশ্চয়ই। আমি এখন আসি, আর আপনি নিজের খেয়াল রাখেন। আরে, তুমি এত রাতে একা যাবে কিভাবে? আদিত্যকে বলো তোমাকে দিয়ে আসতে। তার কোনো দরকার নেই দাদি, আমার ড্রাইভার আছে। লায়লা চলে গেলেন। অনেক ভালো মানুষ উনি। দাদি কাবার থেকে ড্রেস এনে চেঞ্জ করতে বললেন। পুরো বাড়ি জুড়ে রোজ দিনই নীরবতা বিরাজ করে, কিন্তু আজকে কেন যেন নীরবতা একটু বেশি। জানালা দিয়ে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। জানালার দিকে তাকাতেই দেখতে পেলাম পর্দাগুলো এলোমেলোভাবে উড়ে চলেছে। একজন সামনের দিকে এগোচ্ছে তো একজন পেছনের দিকে। দুইটা পর্দা দুই দিকে যেতেই দেখতে পেলাম রুমের সামনের বড় গাছটা। সকালে হাজারো ভিন্ন ভিন্ন পাখির মেলা বসে গাছে। সবাই যেন ক্ষণিকের জন্য আমার সাথে দেখা করতে এখানে আসে। মাঝে মাঝে এক ডাল থেকে অন্য ডালে উড়ে গিয়ে বসে, আবার মাঝে মাঝে ডাল থেকে উঠলে আর এসে ডালে বসে না, উড়ে যায় তাদের গন্তব্যে। আদিত্য আর আসেনি। আমার জন্য তার এত বড় পার্টি ভেস্তে গেল। কিন্তু উনি আজকে আমার জন্য যতটুকু করলেন বন্ধু হিসেবে নয়, হয়তোবা একসময় ভালোবাসতেন সেই জন্য করেছেন, নইলে এখনও ভালোবাসেন সেই জন্য এমনটা করেছেন। এই কয়দিন আদিত্যের সঙ্গ বেশ ভালো লাগে। যতক্ষণ আশেপাশে থাকেন বেশ খুশি থাকি। দূরে চলে গেলে বড্ড মিস করি তাকে। তার জন্য অনুভূতিটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। মনের মধ্যে তার জন্য ভালো লাগা নইলে ভালোবাসা কোনোটা বাসা বাঁধতে শুরু করেনি তো। তার আশেপাশে থাকার অনুভূতি অন্যরকম, কিন্তু ভালোবাসার শব্দটা মাথায় আসলেই তার সাথে দল বেঁধে চলে আসে ঘৃণা জিনিসটা। খুব ঘৃণা করি এখন ভালোবাসাকে। রায়হান 3 মাস হতে চলল, কিন্তু খোঁজ পর্যন্ত নিল না। 2 মাস পর এখন পেটটা হালকা বড় হয়েছে। চেক আপ করিয়েছি, বেবি ভালো আছে, আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার গায়ে রক্ত কম, এটা একটা সমস্যা। আমি রুমে বসে কিছু ডিজাইনের কাজ করছি। আদ্রিতের সাথে বন্ধুত্বটা আরও মজবুত হয়ে উঠেছে। সব থেকে ভালো বন্ধু আমার সে এখন। রোজ তার সাথে অনেক গল্প করি, সেও অনেক গল্প করেন। সে এখন অফিসে, তাই কাজ করছি, নইলে বোর হয়ে যাব। এখন বাসায় থেকেই কাজ করছি। বাবু হলে তারপর অফিসে গিয়ে কাজ করব। আগে ভাবতাম কবে বাবু হবে, কবে এই বাড়ি থেকে যাব, কিন্তু এখন ভাবি এখানেই থেকে যেতে পারতাম। কিন্তু তখন আবার বিবেক দিয়ে ভাবি যেতেই হবে। আমি যাওয়ার আগে আদিত্যকে বলবো বিয়ে করে নিতে। এরই মধ্যে শুনি নিচ থেকে শব্দ আসছে। বিছানা থেকে নেমে আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নেমে দেখি দাদি অনেক কান্না করে আর অনেক চিন্তিত। বুঝলাম না, দাদি কি হয়েছে? সব ঠিক আছে তো? না রে, কিছু ঠিক নেই। দাদু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, এখন হসপিটালে। আমি যাচ্ছি। সব শুনে মনে হচ্ছিল আস্তে আস্তে পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আদিত্য ঠিক আছে তো? দমটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। কিছু হয়ে গেলে আদিত্যের খুব ভয় লাগছে। আদিত্যকে হারিয়ে ফেলবো না তো? দাদি, আমিও যাব। তুই অসুস্থ তো? না, আমি সুস্থ। বাড়ি থাকলে আর অসুস্থ হয়ে যাব। আচ্ছা আয়। দাদি এখন আমায় তুই করি বলে। হসপিটালে পৌঁছে আদিত্য যে রুমে আছে সেই রুমে গেলাম। রুমে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। মহাশয় একদম ঠিক আছেন, কপালে হালকা কেটে গিয়েছে। বসে বসে সামনে বসে থাকা একজনের সাথে গল্প করছে। কি করতে মন চায়? উফ, কত ভয় পেয়েছিলাম। আমাদের দেখে আদিত্য বলে, আরে আপনি এখানে এই অবস্থায় আসতে গেলেন কেন? ওকে আমি এনেছি। আগে বল তুই ঠিক আছিস? এই যে এই ব্যক্তির জন্য। সামনে থাকা ব্যক্তিকে দেখিয়ে
বলল, ঠিক আছে। কে উনি? যে আমাকে এনেছেন হসপিটালে? আমি তো আপনার নামে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। উনি নাম বলার আগে দাদি ওনার সামনে গিয়ে ওনার মাথায় হাত রেখে বলে ওঠেন, অনেক অনেক ধন্যবাদ দাদুভাই। আমিও মুখে একটা হাসি নিয়ে সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু ব্যক্তিকে দেখে আমার হুঁশ আর হাসি দুইটাই উড়াল দেয়। সেই ব্যক্তিও আমার দিকে তাকাতেই যেন ভূত দেখেছেন এমন অবস্থা। আমি অস্ফুট সুরে বলি, তুমি? ভাবি, তুমি এখানে? আমি তো শুনলাম তুমি নাকি এখন আর ঢাকায় থাকো না, তোমার স্বামীর সাথে থাকো। হোয়াট? কে বলেছে এসব? কিন্তু আগে বলো, তুমি বাংলাদেশে? তুমি তো সিঙ্গাপুর ছিলে। 3 মাস আগে এসেছি ভাবি। ভাবি, তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে? মাথা নিচু করে বললাম। এই অবস্থা ডিভোর্স? রায়হানকে ছাড়াটা কি অনেক দরকার ছিল ভাবি? বুঝলাম প্রেগনেন্ট বলে এমন বলল, কিন্তু শেষের কথাটুকু বুঝতে পারলাম না। আমি তো নীরবের কথাগুলো শুনছি আর প্রতি কথা শুনে এক একটা করে শখ খাচ্ছি। তার বলা কথাগুলো অবাক করে দিচ্ছে আমায়। স্বামীর সাথে ঢাকার বাইরে থাকি মানে? আর রায়হানকে আমি ছাড়লাম কবে? নীরব ভাইয়া, তুমি কি বলছো? ভাবি, রায়হানের সাথে দেখা হয়েছিল আমার, ও সব বলেছে আমাকে। এদিকে দাদি আর আদ্রিত একবার আমার দিকে তাকাচ্ছে তো একবার নীরবের দিকে। কে কখন কথা বলছে তাকানোটা তার উপর নির্ভরশীল। নীরব ভাইয়া, রায়হান তোমাকে কি কি বলেছে বলবে? কেন, তুমি যা যা করেছো রায়হান তাই বলেছে আমাকে। তুমি নাকি এখন আর ওর সাথে মানিয়ে নিতে পারছো না, তোমার চাহিদা পূরণ করা আর ওর পক্ষে সম্ভব নাকি হয়ে উঠছে না। তুমি চাও বিলাসবহুল জীবন, তাই তুমি নাকি ওকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছো। আমার প্রথম প্রথম কথাগুলো বিশ্বাস না হলেও এখন সব তো চোখের সামনে। থ্যাঙ্কস টু রিদিতা, ও যদি রাইট টাইমে রায়হানের লাইফে না আসতো তাহলে হয়তো ছেলেটা শেষ করে দিত নিজেকে। আমি মূর্তির ন্যায় দাঁড়িয়ে মাথা নিচু করে চোখ দিয়ে টপটপ করে পানি ফেলাচ্ছি আর কথাগুলো শুনছি। কারো মুখের দিকে তাকানোর শক্তি বা সাহস আমার নেই। রায়হান, তুমি এত জঘন্য হয়ে গেলে কিভাবে? আমার সাথে বেমানি করলে এত দূর মেনে নিলাম, কিন্তু আমাকে লোকের কাছে খারাপ লোভী মেয়ে প্রমাণ করে দিলে। একবার বিবেকেও বাঁধলো না তোমার? এরই মধ্যে আদ্রিত উঠে দাঁড়িয়ে বললেন, আপনি রায়হানের কি হন? জি, ওর বাল্যকালের বন্ধু আমি। নীরব ভাই আমাকে উদ্দেশ্য করে আবার বললেন, জানো জান্নাত, আমরা সর্বদা রায়হানকে বলতাম যে ওর ভাগ্য আছে বলেই তোমাকে পেয়েছে। কারণ তুমি সর্বদা ওকে বুঝতে, ওর সাথে মানিয়ে নিতে। তুমি সামান্যতে খুশি থাকতে। তোমাদের ভালোবাসাটা পরিপূর্ণভাবে ছিল। নাই ছিল ছলনা, নাই ছিল চাহিদা। আমরা সবাই আমাদের গার্লফ্রেন্ডদের সাথে তারা যেন তোমার থেকে কিছু শিখে এই নিয়ে ঝগড়াও করতাম। কিন্তু তুমি তো হিতে বিপরীত বের হলে। খারাপ সময়ে পাশে থেকে ভালো সময়ে এসে ওকে ছেড়ে দিলে। নীরব ভাইয়ের কথাগুলো শুনে প্রথম প্রথম কষ্ট হলেও এখন অসম্ভব রাগ হচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাসগুলো যেন বন্ধ হয়ে আসছে। মন বলছে রায়হানকে গিয়ে বেইমানির শাস্তিস্বরূপ সবার সামনে অপদস্থ করে আসতে। আমার মুখের কথাগুলো যেন হারিয়ে ফেলেছি। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এই অবস্থা দেখে আদিত্য আমার বিছানায় বসালেন। মাথায় রাগ চড়ে বসার জন্য এখন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আমি তাও বললাম, রায়হান আমার সাথে বেইমানি করে যত বড় ভুল করেছে তার থেকে বড় ভুল করেছে আমার নামে মিথ্যা রটিয়ে। ভাইয়া, যে মেয়ে বিপদের পাশে ছিল সে মেয়ে ভালো সময়ে ছেড়ে এসেছে, এরকম অবাস্তব কথা তুমি বিশ্বাস করলে কিভাবে? বিবেক সায় দিল কিভাবে ভাইয়া? তুমি আমায় নিজের ছোট বোন বলতে, আর সেই তুমি। আমাদের ডিভোর্স হয়েছিল কারণ রায়হান এখন স্মার্ট কাউকে চায়। আমার মতো সাধারণ মেয়ে তার পছন্দ না। এরপর এক এক করে সব বললাম। আই এম সো সরি জান্নাত, রায়হান কথাগুলো যেভাবে বলেছিল বুঝিনি মিথ্যা। আর এই কথা অনেকেই বলেছে। রায়হান এত নিচে নামে কিভাবে? কিন্তু তোমার উচিত ছিল সত্যি সবাইকে জানানো। এইভাবে চুপচাপ চলে এসেছো বলেই এরকমটা হয়েছে। সবাই রায়হানকে বিশ্বাস করেছে। আমি হসপিটালের বেডে হাত দিয়ে চেপে ধরে নিচের দিকে তাকিয়ে আছি। রায়হানকে শেষ করে দেব আমি। ওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে রীতিতারও। আমি রায়হানের বাড়ি যাব। উপস্থিত 3জন ব্যক্তি যে আমার কথা শুনে আশ্চর্য চরম পর্যায়ে পৌঁছিয়েছে বুঝেছি। কি বললেন? আমি রায়হানের সাথে দেখা করতে যাব। ওই অসবের সাহস হয় কিভাবে এভাবে আমায় অপদস্থ করার? ভাবে কি নিজেকে? বিপদে ওর পাশে থেকেছি, সফল হতে সাহায্য করেছি, আর ও একের পর এক বেইমানি করেই যাচ্ছে। নিজে অন্য কারোর সাথে ফুর্তি করে আমাকে খারাপ বানিয়ে দিচ্ছে। জোরে চিল্লিয়ে কথাগুলো বললাম। ঘেমে আমি একাকার, চোখ বেয়ে অবাধ্য কান্নাগুলো ঝরিয়ে যাচ্ছে। জান্নাত, শান্ত হন। এত রাগ এ সময় ঠিক নয়। হ্যাঁ জান্নাত, আর রায়হান দেশের বাইরে নাকি হানিমুনে যাওয়ার পর ওইখানে ওর স্ত্রীর কিছু কাজ পড়ে গিয়েছে, ওরা ওইখানে। বউয়ের টাকায় ঘুরে আমাকে লোভী বলে। বেইমানের বেইমান, ওকে ছাড়বো? হঠাৎ করে বুঝলাম পেটে হালকা হালকা ব্যথা করছে, তাই পেটটা চেপে ধরলাম। বিষয়টি আদিত্য বুঝে জলদি ডাক্তারকে ডাক দিল। ডাক্তার এসে জলদি আমার চেক আপ করতে লাগলেন। আদিত্য এটুকুতেই চিন্তিত হয়ে পড়েছেন। খাটের উপর চুপচাপ মুখটা গোমরা করে বসে রয়েছি। ইস, সব জ্বালিয়ে দিতে পারতাম। যে কাজ তুমি করনি সে অপবাদ পাওয়া যে কত কষ্ট, আর অপমানে যার সাথে হয় সেই বোঝে। আর আমার রাগটা আগাগোড়া বেশি, মিথ্যা মোটেও সহ্য করতে পারি না। আজ তো আমার সামনে বসে সোফাতে, সে অনেক বেশি চিন্তিত। আসলে রাগ করার জন্য বেশ অসুস্থ হয়ে গিয়েছি। বারবার রাগ কমাতে বলছি, রায়হান আসলেই তার ব্যবস্থা করা হবে। তার রাগ কমার নামগন্ধ নেই আমার। তিনি এবার উঠে এসে আমার সামনে বসলেন। আপনার রাগ, দুঃখ, কষ্ট কোনো কিছু দিয়ে রায়হানের কিছু যায় আসে না, কিন্তু আপনি এভাবে মুখ গোমরা করে আছেন, কথা বলছেন না, হাসছেন না, এই দেখে যে আমার কষ্ট হচ্ছে, তার কি কোনো মূল্য নেই? ওনার কথাগুলো শুনে ওনার দিকে তাকালাম। কথাগুলো বুকে এসে লাগলো। আজ যেতের কষ্ট সহ্য হয় না আমার। তিনি যে অসুস্থ মনেই নেই। আমার ভাগ্যটাও ভাগ্য।
আমার দুইতরফা ভালোবাসা শেষ হয়ে গেলেও ঠিকই, কিন্তু আজিতের একতরফা ভালোবাসা এখনও তার মনের মধ্যে বেঁচে রয়েছে। হয়তোবা একতরফা ভালোবাসাগুলো এমনিই হয়, যার কোনো সমাপ্তি নেই। আমি ওনার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিলাম। তিনি তাও মুখ মলিন করে বললেন, জোরপূর্বক হাসি আর খুশির হাসি এক নয়। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, তাহলে এখন কি নিজেই নিজেকে কুতুকুতু দিয়ে হাসবো? আদ্রিত আমার কথায় মলিনভাবে হেসে বললেন, সেটাও জোরপূর্বক হাসিই হবে। তাও ঠিক, বাট রাগ কমে গিয়েছে, এখন আর অত খারাপ লাগছে না। সত্যি 3 দুগুণী 6 সত্যি। আর এমনিও রাগ করে থাকলে আমাকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগে। আদিত্য আমার কথায় বেশ জোরে হেসে দিলেন। আর কয়েকদিন বাকি বাবুর পৃথিবীতে আসার। এখন অনেক সাবধানে থাকি, দরকার ছাড়া খাট থেকেই নামি না। আসলে 288 দ্বারা জারি করেছেন আদ্রিত যে নামাই যাবে না। এখন আমার শরীরটাও দুর্বল না, কিন্তু তাও মাঝে মাঝে মাথা ঘুরে। যে পরিমাণ ডালিম খাওয়াচ্ছে তার উপর আবার রক্ত দেওয়া লাগলে ডালিমের উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। আজকে ফ্রাইডে আদ্রিত নিচে নাস্তা করছে, আমার নাস্তাটাও উপরে খাটে দিয়ে যায়। বাবু হলে চলে যেতে হবে ভাবতে এখন কষ্ট হয়। আদিত্যকে কি তখন আর কখনো দেখতে পাবো না? হঠাৎ করে শুনলাম কেউ জান্নাত জান্নাত বলে চিল্লাচ্ছে। কণ্ঠটা তো বেশ পরিচিত। তাড়াতাড়ি খাট থেকে নেমে আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখি আমার প্রাক্তন রায়হান। রায়হানের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সে এখন আর আমার নয়, সে এখন আমার প্রাক্তন। আগের মতোই আছে সে, পরনে লাল শার্ট ব্ল্যাক প্যান্ট, তার গায়ে রং দুটো জামা নাই। এর মধ্যে সবাই প্রায় এসে জড়ো হলো ডাইনিংয়ে। গার্ডদের আদ্রিত বের হয়ে যেতে বলল। আমি তার দিকে ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে এবার উপরের দিকে আসতে লাগলে আদ্রিত এসে তার বাহু ধরল। সেও সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেয়। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামলাম। রায়হান আমায় দেখে তাচ্ছিল্য করে বলল, তুমি তো দেখি এখানে এসে ভালোই সংসার সাজিয়েছ। সবাইকে নিজের মতো ভাবাটা বন্ধ করো। আমি তোমার মতো লোভী বেইমান না, আর অযোগ্যও নই। জান্নাত মুখ সামলিয়ে কথা বলো, নইলে নইলে কি করবেন রায়হান? ফেরদৌস, আপনার রাগ কষ্ট কোনো কিছু দিয়েই আমার কিছু যায় আসে না। ইভেন আপনার বাচ্চা মারা দিয়েও কিছু যায় আসে না। আপনাকে তো বেইমানের শাড়িতে ফেলাও কম। নিজে বেইমানি করলেন আর আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। বেইমানি করার সাহস আছে, কিন্তু বেইমান ডাক শোনার সাহস নেই। তাচ্ছিল্য করে বললাম, আমি বেইমান হলে তুমি কি? তুমিও তো আমার বাচ্চার কথা লুকিয়েছ। নীরবের থেকে জেনে গিয়েছি তুমি প্রেগনেন্ট। এক্সকিউজ মি, তোমার বাচ্চা মানে? আমার বাচ্চা। এর 9 মাস আমি দেখে রেখেছি। এর 9 মাসে একবারও খোঁজ নিয়েছো? না, নাওনি। জানলে তো খোঁজ নিতাম, কিন্তু তুমি তো জানাওনি পর্যন্ত। ছি, আমার বাচ্চা পেটে নিয়ে এই লোকের বাড়িতে? রায়হানের মুখে গিয়ে একটা ঠাস করে চর বসিয়ে দিলাম। সব কিছুর একটা সীমা থাকে, আর আমার ধৈর্যের বাঁধ অনেক আগে ভেঙে গিয়েছে। আদ্রিত এসে আমার পাশে দাঁড়ালেন, দাদিও দাঁড়ালেন। জান্নাত, শান্ত হন। এত রাগ ঠিক নয়, আপনি তো আরও অসুস্থ হয়ে পড়বেন। আমি এক হাত পেটে রেখে রায়হানের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতেছি। ভালোবাসা তো মরে গিয়েছি, এখন ঘৃণাটা ভালোবাসার থেকেও তীব্র। যে করে হোক আমি আমার বাচ্চা নিয়েই ছাড়বো, দরকার হলে কোর্টে যাব তাও। আমার বাচ্চা আমার চাই। যে পুরুষ বউকে ছেড়ে অন্য মেয়ের সাথে চলে যায়, সে যে বাচ্চা সামলাতে পারবে তা অবাস্তব। যে মেয়ে নিজের থাকার জায়গায় ঠিক নেই, অন্যের বাড়ি থাকছে, সে কিভাবে বাচ্চা সামলাবে? বাচ্চা পালবে কিভাবে? সে তো নিজেই অন্যের বোঝা। তুমি সিঙ্গেল মাদার, তোমাকে বাচ্চা না দেওয়ার হাজারটা কারণ বের করব। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ। আদিত্য রায়হানের দিকে তেড়ে যেতে লাগলে আমি থামিয়ে দিই। রায়হান আর কিছু না বলে শয়তানের মতো হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আমি ডাইনিংয়ে সোফায় বসে পড়ি। এখন কি হবে আদিত্য? রায়হান সত্যি সত্যি কেস করলে সিঙ্গেল মাদারের কাছে কি বাচ্চা দেবে তারা? তারা দিতে বাধ্য থাকবে। আপনি চিন্তা করবেন না একদম। আমি সব থেকে ভালো লয়ার হায়ার করব। আপনি শান্ত হন। আমার বাচ্চাকে যদি রায়হান নিয়ে নেয় তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচবো? আদিত্য, প্লিজ কিছু করেন। আপনি আগে শান্ত হন। ওনার কথায় স্বস্তি পেলাম না আজ। রায়হান সত্যি কেস করেছে। ওর কোর্টকে জানিয়েছি আমাদের দুইজনের ইচ্ছা ডিভোর্স হয়েছে, কিন্তু আমি প্রেগনেন্সির কথা লুকিয়েছি। আমি আরও অন্যের বাড়ি থাকি, বাচ্চার ভরণ পোষণের ভার নিতে পারবো না। তার দিকটাই ভারী। কি যে হবে? আমি রুমে বসে সব ভাবছিলাম, হঠাৎ করে দেখি আদিত্য আমার সামনে বসে। আর আপনি কখন আসলেন? যখন চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন তখন। আপনার থেকে কিছু জানার ছিল। বলেন। রায়হান যদি বাবুর জন্য আবার আপনি ফিরে পেতে চায় তখন কি করবেন? যে আমায় ছেড়ে চলে গিয়েছে সে কখনোই আমার যোগ্য নয়। যদি সে আমার যোগ্য হতো তাহলে সে আমার মর্ম বুঝতো, আর যারা মর্ম বুঝে তারা ছেড়ে চলে যায় না। বাবুর জন্য আমায় বিয়ে করবেন? আমি ওনার কথা শুনে ওনার দিকে চোখ বড় বড় করে তাকালাম। এছাড়া আর পথ নেই। আপনার যেহেতু কোনো ঢাল বা কোনো কিছুই নেই, উকিল বলল রায়হানের জেতার চান্স অনেক। কিন্তু আপনি আমায় বিয়ে করলে আর আমি বাচ্চার দায়িত্ব নিলে কোনো সমস্যাই হবে না। কিন্তু আদ্রিত, আমি জানি আপনার জন্য সহজ নয়, কিন্তু বাবুকে পাওয়ার জন্য এই সহজ রাস্তাই খোলা। বাট বিয়েটা হবে লোক দেখানোর জন্য। আপনি যখন বাবুকে নিজে নিজে সামলাতে মানে নিজে প্রতিষ্ঠিত হবেন তখন না হয় চলে যাবেন। কিন্তু অনেকে তো আর আপনার মতো বন্ধু পায় না। তারা তো নিজেরাই সামলায়, নিজেরাই লড়ে যায়, কারণ তাদের প্রাক্তনরা আপনার প্রাক্তনের মতো এতটা নিচ নয়। বাকিটা আপনার কাছে ইচ্ছা। বলে উনি চলে গেলেন। ডাইনিংয়ে বসে আছি। দাদি তার নাত বউ পেয়ে আর কেস জেতার খুশিতে একগাদা রান্নাবান্না করছেন। হ্যাঁ, আমি আজিতের বিবাহিত স্ত্রী, আর কেস আমরাই জিতেছি। কেস জেতার মুখ্য দুটি কারণ হলো আজিত আমায় আমার বাবুকে মেনে নিয়েই কোর্ট ম্যারেজ করেছেন, আর রিদিতা রায়হানকে বলেছে বাবু নলে তার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে। তাই রায়হানও আগ্রহ দেখায়নি। এক্ষেত্রে বিয়েটা নিতান্তই অপ্রয়োজনীয় ছিল। কিন্তু আজকে কোর্টে যাওয়ার আগে যে কোর্ট ম্যারেজ করা হয়ে গিয়েছিল রাতি দুপুরে,
একটু পরে ডক্টরের কাছে যাব, শরীরটা ভালো নেই, আল্ট্রাসাউন্ড করানো লাগতে পারে, তাই হসপিটালে যাওয়া। দাদি আর আমি যাব, আজই তো বাড়িই থাকবেন। দাদি রান্না করে আমাকে নিয়ে বেরোলেন। সিজার আর 8 দিন পর। দাদি তো কি করবেন, কি কিনবেন সব ঠিক পর্যন্ত করে ফেলেছেন। মনে হয় প্রেশার বেড়েছে। উফ, বিরক্তিকর ডাক্তারই নাকি আসেননি আজকে, কেমনটা লাগে। ধুর ছাতা। আবার বাড়ি ফিরে আসলাম, ভাগ্যিস জ্যাম ছিল না। ময়না খালা আমাকে ধরে হাঁটছেন। দাদি আসার পথে মার্কেটে নেমে গিয়েছেন, বাবুর জন্য দোলনা আরও কত কিছু কিনবেন বলে। আসলে দাদি সত্যিই জানেন না, আদ্রিত পরে বুঝিয়ে সুঝিয়ে বলবেন। আমার খুব খারাপ লেগেছে বিষয়টা। দাদি কষ্ট পাবে ভেবেই কেমন অপরাধী মনে হচ্ছে নিজেকে। আচ্ছা, আমি যদি আদ্রিতকে বলি আমি তার স্ত্রী হয়ে থাকতে চাই, চাই আমার বাবুর বাবা সেই হোক, সে কি রাজি হবে? কিন্তু হলেও বাবুর জন্য হবে। উফ, এই জিনিসগুলো ক্যালকুলেশনের ম্যাথের মতো জটিল, গুলিয়ে যাই। এসব ভাবতে ভাবতে গেটের কাছে গিয়ে থমকে গেলাম। আমি যার কণ্ঠ শুনলাম তার এখানে আসা অবাস্তব। ময়না খালাকে গাড়ি থেকে ব্যাগটা আনতে বললাম। আমি দরজার কাছে গিয়ে দরজার ফাঁকা থেকে তাকিয়ে দেখি আদ্রিত আর রিদিতা বসে। আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে আবার তাকালাম। রিদিতা আর আদ্রিত সোফায় বসে হাসাহাসি করছে। মনে হচ্ছে দুজন দুজনের বেশ পরিচিত। তাদের বলা কথাগুলো কানে ভেসে আসলো আবার। সো ফাইনালি আদ্রিত নিজের ভালোবাসার মানুষকে 3 বছর সাধনা করার পর পেয়ে গেল। এত কাঠখড়ি পোড়ানোর পর তুমি সফল হলে, কিন্তু তুমি না থাকলে তা কখনো সম্ভব হতো না। থ্যাঙ্কস রায়হানকে প্রেমের জালে ফাঁসানোর জন্য। কেমন আদ্রিত, পজিশন আর টাকার জন্য সব করতে রাজি। এখন বলো রায়হানকে ডিভোর্স কবে দেবো? যেদিন ইচ্ছা। আহা বেচারা রায়হান আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ভাবছে আমি ওকে অনেক ভালোবাসি। কিন্তু ও বেচারা জানেও না যে আমি তুমি যা বলেছো তাই করেছি। তুমি ওর ভালোবাসা আর লোকটাকে পরীক্ষা করানোর জন্যই ওকে আমার অফিসে জব দিয়েছিলে, আর আমিও তোমার কথা রাখতে ওকে প্রেমের জালে ফেললাম। রিদিতা, আমি ভাবিও নি রায়হান আমার প্রেমের জালে পা দেবে। ভাবতাম ও জান্নাতকে সত্যিই ভালোবাসে, কিন্তু আমি ভুলছিলাম। ও যদি আমার প্রেমের জালে না পড়তো তখন জান্নাত আর রায়হানকে ওদের মতো থাকতে দিতাম আর আমি আমার মতো থাকতাম। কিন্তু হয়তোবা ভালোবাসাটা একটু বেশি খাঁটি ছিল, তাই আমি জান্নাতকে পেয়েছি। আজ যে তার কথাগুলো শুনছি আর অবাকে শীর্ষে পৌঁছাচ্ছি। তার মানে আজ তো ইচ্ছা করে রিদিতাকে পাঠিয়ে আমার সংসার ভেঙেছেন, আমার সংসারে আগুন লাগিয়েছেন। আমাকে পাওয়াটাও তার প্ল্যান ছিল। আমার সাথে আদ্রিত বেমানি করলো, সবাই বেমান। শুনলাম আদ্রিত আবার বলল, এক মেঘাচ্ছন্ন বিকেলের বৃষ্টির পানিতে ভিজতে দেখেছিলাম তাকে। চুলগুলো বারে বার মুখের উপর পড়ছিল। আলতো করে চুলগুলো ছড়িয়ে বাঁকা দাঁতে হেসে বাচ্চাগুলোর সাথে পুনরায় বৃষ্টির স্বাদ নিচ্ছিল। সাদা কোনো পরি, অপরূপা ছিল সেই অপরিচিতা। তার সে হৃদয় মাতানো হাসি প্রেমে পড়ে যায়। এরপর তাকে দেখি ভার্সিটির কম্পিটিশনে। প্রথম শুনি তার ভয়েস, কি সুন্দর করে সব উপস্থাপন করলো, নিজের শাড়িকে আর নিজেকে বেস্ট প্রমাণ করে। সেই অনুষ্ঠানে সুন্দরীদের মধ্যেও সে ছিল সবার থেকে মায়াবী। সেই দিন প্রথম তার হাতের স্পর্শ পাই। ওকে হারানোর পর 2 বছর যাবৎ ওকে ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। তখন ভাবি আমার ভালোবাসার মানুষ যার সাথে আছে সে তার ভালোবাসার মর্যাদা দিচ্ছে তো। আর তখন আমি এবার আর স্থির থাকতে পারলাম না। দরজার পেছন থেকে সামনে এসে বলে উঠলাম, এসব প্ল্যান করলেন তাই তো? আমায় দেখে দুইজনে ভূত দেখার মতো চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। খাটের কোণায় বসে আছি আমি, আমার সামনে লায়লা আপু জাহানের সাথে খেলা করছি। আমি বসে বসে এক দৃষ্টিতে তাই দেখে চলেছি। জাহান হলো আমার মেয়ে, বয়স তার মাত্র 21 দিন। লায়লা আপুর মতে দেখতে নাকি হুবহু আমার মতো। আমার মেয়ে হয়েছে আর আমি এখন লায়লা আপুর বাসায় রয়েছি। আসলে সেই দিন আদ্রিতের বলা কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম। রাগ আর ঘৃণারও জন্ম হয়েছিল তার সাথে। আদ্রিত আর রিদিতা উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই আমার লিভার পেন শুরু হয়। আদ্রিত আর রিদিতা আমার জলদি হসপিটালে নেন। তারপর বাবু হবার পর হসপিটালে ছিলাম যতদিন আদ্রিতের চেহারাও দেখতে চাইনি। আদ্রিত যখনই দেখা করতে বা কথা বলতে আসতেন মুখ ঘুরিয়ে অন্যদিকে শুয়ে থাকতাম, নইলে রাগে চিল্লাচিল্লি করতাম। তারপর আর আসতেন না আদ্রিত। কেন করলো সে এমনটা? কি পেল সে আমার সংসার ভেঙে? এখন সে আমার স্বামী ভাবতেও ঘৃণা করছে। তার জন্য আমার সাজানো গোছানো জীবনটা তছনছ হয়ে গিয়েছে। হসপিটাল থেকে 5 দিন পরে রিলিজ দেওয়া হলো। দাদি আর রিদিতা বারবার অনুরোধ করে আদ্রিতের বাসায় যাওয়ার, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকি। আদ্রিত লায়লা আপুকে সব বলে আপু অনেক জোরপূর্বক আমাকে নিয়ে আসে। আমি এখন আগের থেকে অনেক সুস্থ। আমার জীবনটা এখন একটা খেলনা মনে হচ্ছে। প্রথমে রায়হান আমার পুতুল ভেবে আমার মনটা নিয়ে খেলা করলো, আর এখন আদ্রিত। এত মনোযোগ দিয়ে কি ভাবছো জান্নাত? না আপু, এমনি ভাবছি সামনে কি করব। যাই করো না কেন ভেবে চিন্তে করো জান্নাত, কারণ তুমি এখন আদ্রিত আজাদ খানের স্ত্রী। আমি তার মতো বেমানকে আমার স্বামী ভাবি না আপু। আদ্রিত কি বেমানি করেছে যে তুমি তাকে বেমান বলছো? বরং সে আসল বেমানকে তোমার সামনে এনেছে। আপু, আদ্রিত যদি রিদিতাকে রায়হানের সাথে রিলেশন করতে না বলতো তাহলে এমন কিছুই হতো না। আমার নিজের সন্তানকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াতে হতো না এর বাড়ি থেকে ওর বাড়ি। এক্স্যাক্টলি, আদ্রিত রিদিতাকে বলেছিল রায়হানকে নিজের প্রেমে ফেলতে। রায়হানকে সে বলেনি রিদিতার প্রেমে পড়তে। রায়হান নিজ ইচ্ছা রিদিতার প্রেমে পড়েছে। আর লিসেন, যে ঘরে বউ থাকতে অন্য মেয়ের প্রেমে পড়ে সে যে কোনো মেয়ের প্রেমেই পড়তে পারে। তোমার তো কপাল ভালো যে আদ্রিত তাও রিদিতাকে পাঠিয়েছিল। রায়হান বেমানি করলে তোমায় সামলিয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। নইলে আরাফাতের মতো কারো কবলে পড়লে বুঝতে। এখানে যদি রিদিতার প্রেমে না পড়ে অন্য কারো প্রেমে পড়তো তখন কি করতে? তখন তা আদ্রিতকেও পেতে না। বললে না বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হচ্ছে, তখন রাস্তায় ঘুরতে হতো।
আপু বেশ রাগ নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি চুপ। আপুর কথাগুলো ভাবছি। আপু আবার বলল, একবার ভেবে দেখেছো, এই যে এত ভালো একজন ডিজাইনার হয়েছো কার জন্য? শুধু আজিতের জন্য। তোমার তো কপাল ভালো যে আজিত তোমায় ভালোবাসে। একবার ভেবে দেখেছো, যাকে এত বছর ধরে মন প্রাণ দিয়ে ভালোবেসেছো, বাবা মাকে কষ্ট দিয়েছো, সে ঠিকই চলে গেল অন্য নারীর জন্য। কিন্তু যাকে ভালোবাসা তো দূর, কখনো যার ভালোবাসাকে বুঝতেও চাইলে না, সে ঠিকই তোমায় ভালোবেসে গেল। এমন কিন্তু না যে আজিতের লাইফে মেয়ে আসেনি, হাজারো মেয়েরা হাজারোভাবে ওকে নিজের করে নিতে চেয়েছে, কিন্তু আজিত ফিরেও তাকায়নি তাদের দিকে তোমার জন্য। আমি এখনো মাথা নিচু করে কথাগুলো শুনছি। ঠিকই তো বলেছে আপু, আজিত আর জোর করেনি ভালোবাসতে। সে নিজ ইচ্ছাতেই রিদিতার প্রেমে পড়েছে। আর যাকে ভালোবাসলাম সে আমার মর্যাদা দিল না, কিন্তু যাকে ভালোবাসলাম না সে, উফ কি করব আমি। কিন্তু যাই হোক, আজিত তো আমায় অন্ধকারে নাই রাখতে পারতো। কিন্তু আপু, আজিত আমাকে এভাবে অন্ধকারে না রেখে কথাগুলো বলতে পারতো। আচ্ছা জান্নাত, তুমি রায়হানের থেকে বাবুর কথা কেন লুকিয়েছিলে? বাবুকে যেন রায়হান না নিয়ে যায় তাই? মানে বাবুকে হারানোর ভয়ে? এক্স্যাক্টলি এই জন্যই আজিতও তোমাকে বলেনি, তোমাকে হারানোর ভয়ে। আর এখন শুনে যে রাগ করছো, তখন শুনলে যে কি করতে? আজিতের মার্ডার করে দিতে, কারণ তখন আজিতকে সেইভাবে চিনতেও না। আর তোমার যে পরিমাণ রাগ জেদ, এই জন্য কথাগুলো আমিও তোমায় আগে বলিনি। বিষয়টা নিয়ে ভেবো। ভাবতে গেলেই সব গুলিয়ে যাচ্ছে, জটিল লাগছে। কারণ তুমি জটিল করে ভাবছো। সব রাগ জেদ বাদ দিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো, মনটা শান্ত করে চিন্তা করো। আর নাও ছোট পরি ঘুম। আপু বাবুকে শুয়ে দিয়ে বের হয়ে গেলেন। আমি গিয়ে বাবুর পাশে শুয়ে বাবুর হাতগুলো খেলতে লাগলাম। আর ভাবতে লাগলাম, আজই তো যা করেছে সব তো আমায় ভালোবেসেই করেছে, কিন্তু সে তো অন্যভাবেও কাজটা করতে পারতো। আর রায়হান যদি কখনো আমায় রেখে অন্য কাউকে ভালো না বাসতো, তাহলে আমি তো আগের মতো সুখী থাকতাম। রায়হান, তুমি যদি হৃদিতার প্রেমে না পড়তে কিছুই ঘটতো না। আমি তুমি জাহান মিলে কতই না সুখী হতাম, পরিবারটা পূর্ণতা পেত। কিন্তু রায়হান যদি সত্যি হৃদিতা ছাড়া অন্য কারো প্রেমে পড়তো, উফ, বেইমান, এখন তোমায় নিয়ে যে ঘৃণা আমার বুকে জমা হয়েছে, তারপর আর ভাবতে চাই না তোমায় নিয়ে। কিন্তু আজিতের জন্য কি আদৌ ঘৃণার জন্ম হয়েছে? কারণ মন বারে বার তারই হয়ে কথা বলছে, তার হয়ে সুপারিশ করছে। আমি কি সত্যি আজিতকে ভালোবেসে ফেলেছি? তার ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা হেরে গিয়েছে। হয়তোবা তার ভালোবাসাটাই নিখুঁত ছিল, আমার ভালোবাসাতেই খুঁত ছিল। সে ঠিক মানুষটাকে ভালোবেসেছিল, আর আমি ভুল মানুষটাকে। হঠাৎ করে ফোনের রিংটোনের আওয়াজ আসতে জলদি করে ফোন নিয়ে মিউট করে দিলাম। বাবুর ঘুম ভেঙে গেলে বিপদ। আমার মতো শুধু ভ্যা ভ্যা করে কান্দে। ও মা, 9টা বাজে! কালকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কি করব তা ভেবে রেখে ঘুমিয়েছিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। আমাকে আবার কার মনে পড়লো? ফোন ধরতে ওপাশ থেকে কেউ বলল, হ্যালো আপু, আমি রিদিতা বলছি। আমার আর রায়হানের ডিভোর্স হয়ে গিয়েছে। আমিও চলে যাচ্ছি আজকে রাতে বাংলাদেশ থেকে, তাই শেষ কলটা তোমায় করলাম। ডিভোর্স দিয়েছো? ও কিছু বলেনি? বলেছে আমাকে আর রাজিতকে নাকি শেষ করে দেবে, আর তোমায় নিয়ে কিছু বলেনি। হাস্যকর। কিছুই করতে পারবে না তোমাদের সে। এই জন্য চিন্তা করো না, তোমায় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবুও একটা কথাই বলবো, সম্মানের পরে টাকাটাকে রেখো। তুমি টাকার জন্য এবার যা করেছো করেছো, এবার ভালো কাউকে খুঁজে নিও নিজের জন্য। জি আপু। আর আপু, আমি আপনার স্বামীকে কখনোই কেড়ে নিতে চাইনি, যেভাবে বলা হয়েছে সেইভাবেই কাজ করেছি। ধন্যবাদ আমার জন্য মনে কোনো অভিযোগ পুষে না রাখার জন্য। সে আমার স্বামী নয়, এখন সে প্রাক্তন। আমার স্বামী এখন আজিত আজাদ খান। সরি আপু, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। ফোনটা রেখে দিয়ে বাবুর গায়ের উপর পাতলা কাঁথা দিয়ে ফ্রেশ হতে গেলাম। একবারে রেডি হয়ে নিচে নামলাম। হালকা গোলাপি রঙের 3 পিস পরেছি। নিচে নেমে খাবার টেবিলে বসতেই আপু বলল, কোথাও যাচ্ছ নাকি? জি আপু, একটা কাজ আছে। কখন যাবে? এই তো নাস্তা করে উঠেই যাব। বাবুকে নিয়ে যাবে? হ্যাঁ আপু, নইলে একা কিভাবে রেখে যাব? বাবু আমার কাছেই থাকুক, তুমি গিয়ে ঠান্ডা মাথায় আজিতের সাথে কথা বলো। আপুর কথা শুনে বিষম খেলাম। আপু আমার দিকে পানির মগটা এগিয়ে দিল। আমি এই ভেবে অবাক হচ্ছি যে আপু কিভাবে জানলো? তুমি রেডি হয়ে নিশ্চয়ই ঘুরতে যাবে না এখন? আগে আজিতের বাড়ি, সেখানে যাবে। আর কালকের বলা কথাগুলো মাথায় রেখো। আচ্ছা। আপু, রাহেনদেরও ডিভোর্স হয়ে গেছে, রিদিতা ফোন দিয়ে বলল। এ তো হওয়ারই ছিল। আল্লাহ কর্মের শাস্তি ওকে দেবেন, এটা খুব ভালো করেই জানতাম। ও এখন আবার বাবুকে নিয়ে ঝামেলা করতে পারে। লাভ নেই আপু, কোর্ট ডিসিশন দিয়ে দিয়েছে। তাও ওর মতো লোককে দিয়ে বিশ্বাস নেই। ওরা বেইমান, স্বার্থপর, অমানুষ। নাস্তা করে বের হয়ে গেলাম। বাবুকে আপুই সামলাবেন। আপু একদম নিজের বোনের মতো, অনেক ভালোবাসেন আমায়, ছোট বোনদের মতো। আজিতের বাড়ি গিয়ে কলিং বেল দিতেই ময়না খালা এসে গেট খুলে আমি দেখিয়ে জড়িয়ে ধরলেন। আমিও জড়িয়ে ধরলাম। দাদিকে খুঁজতে গিয়ে শুনি তিনি নাকি আজিতের উপর রাগ করে চলে গিয়েছেন গ্রামে। শুনে খুব খারাপ লাগলো। আজকে শুক্রবার বিধায় আমি জানি আজিত বাড়ি আছেন, কিন্তু এসে শুনি উনি নাকি বেশ কয়েকদিন রুমেই বন্ধ রেখেছেন নিজেকে। উপরে যাওয়া বারণ। খাওয়ার আগে সার্ভেন্ট গিয়ে রুমের সামনে খাবার রেখে আসবেন। শুনে রাগ হচ্ছে। নিজের এত অযত্নের মানে কি? উপরে দিকে পা বাড়ালাম। আজ যেতে রুমের সামনে গিয়ে দেখি দরজা ভিড়ানো, লাগানো না। আস্তে করে গেট খুলে ভিতরে ঢুকেই টর্নেডো, আইলা, সিডো সব যেন একদিনে রুমের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। কি অবস্থা, কি সব লণ্ডভণ্ড। কিন্তু আদ্রিত কই? এবার ঘুরতেই আমার চোখ আটকে গেল। খাটের সাইডে কারো হাত দেখা যাচ্ছে। সে হাত জুড়ে রক্তে ছড়াছড়ি। আমি 2-1 পা পিছিয়ে গেলাম। আদ্রিত নিজেকে কিছু করে ফেলেনি তো? আমি খাটের কোণায় দাঁড়িয়ে 2 হাত ভাঁজ করে কটমট দৃষ্টিতে আদ্রিতের দিকে তাকিয়ে আছি। আর সে মহাশয় মাথা নিচু করে চুপ করে বসে আছে। ডাক্তার তার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছেন। আল্লাহ, খুব অবাক হচ্ছি, এভাবে কাটা জায়গায় স্যাভলন লাগাচ্ছে আর উনি চুপচাপ বসে আছেন।
ব্যথায় চিল্লানো তো দূরে থাক, হাতটাও নাড়াননি। এত শক্ত মানুষও হয়? বুঝেছি, উনি বোঝাতে চাইছেন যে ব্যথা বলতে ওনার কিছুই নেই, কিন্তু উনি যে হৃদয়ের ব্যথায় এসব করেছেন তা বুঝতে আমার একটুও সময় লাগেনি। যেসব মানুষরা নিজেদের শক্ত কঠোর বোঝাতে চায়, দেখতে গেলে তারা মনের দিক থেকে অনেক নরম হয়। একটু কষ্ট পেলেই তা তাদের হৃদয়ে গিয়ে আঘাত করে। তাদের মনকে ভাঙতে বা ব্যথা দিতে বেশি কষ্ট করা লাগে না, কিন্তু তারা যে ব্যথা প্রকাশই করে না, তাই তো মানুষ ভাবে তারা কষ্ট পায়নি আর বারবার তাদের আঘাত করতেই থাকে। আবার আদ্রিতের দিকে তাকালাম, সে মুখ নিচু করেই বসে আছেন। তখন রক্তমাখা হাত দেখে অনেক ঘাবড়ে যাই। দৌড়ে গিয়ে দেখি আদ্রিত খাটের সাথে হেলান দিয়ে বসে আছেন, সামনে ভাঙা কাচের ছড়াছড়ি। সেই কাজগুলির কোনো এক টুকরে কেটে গিয়েছে আদ্রিতের বাঁ হাতের তালু, আর সেই কাটা স্থানেই হলো রক্তের উৎস। আমি আদ্রিত বলে চিল্লিয়ে উঠি। আদ্রিত আমার দিকে তাকিয়ে চমকে ওঠেন, আর আমি তার অবস্থা দেখে পুরাই থমকে যাই। পুরাই কাবির সিং। পরনে সাদা শার্ট, তাও স্যারাবেড়া হয়ে আছে শার্টটা, তাতে রক্ত মাখা আর কালো প্যান্ট। আল্লাহ গো আল্লাহ, আমার জন্য কেউ নিজের এমন অবস্থা করেছেন ভাবতেই কেমন যেন লাগছে। আমি জলদি করে আদ্রিতকে ধরে ওঠাতে লাগলাম। আদ্রিত এই অবস্থাতেও জিজ্ঞেস করছে, জান্নাত, আপনি কি আমায় মাফ করেছেন, নাকি শেষবারের মতো দেখা করতে এসেছেন? আমার মন চাচ্ছে বলি, আপনার উগান্ডার ফ্লাইটে উঠিয়ে দিতে এসেছি। নাম্বার 1 গর্ধব। এরই মধ্যে ময়না খালা দৌড়ে আসেন। আমি ওনায় বলি ডক্টরকে ফোন দিতে। আপনার বাসা ঘুরে দেখতে এসেছি। এখন মুখ বন্ধ করে বসে থাকবেন? হাত কতখানি কেটে গিয়েছে? বাচ্চা নাকি আপনি? পাগল হয়ে গিয়েছেন? আমি ওনাকে উঠিয়ে খাটে বসিয়ে ওনার কাটা হাতটা নিজের হাতের মুঠো নিয়ে কথাগুলো বলি। আমার জন্য উনি এমনটা করেছেন, সব অপরাধ আমার। মনে হচ্ছে উনি একবার বলেছিলেন আমি নাকি আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবি, কিন্তু উনি ভুল ছিলেন। আমি যদি বিবেক খাটিয়ে শান্ত মনে ঘটনাকে বোঝার চেষ্টা করতাম তাহলে এমন কোনো কিছুই হতো না। আদ্রিত যে ঠিক তা আগেই বুঝতে পারতাম। আদ্রিতকে মাফ করে দিয়েছি। তার স্ত্রী হয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। তার প্রিয়তমা, তার ভালোবাসার মানুষ হয়েই থাকতে চাই। তাকে এগুলোই বলতে এসেছিলাম। আমি বাবুকে আর জিনিস নিয়ে আসিনি, কারণ তার একটু হলেও শাস্তি পাওনা আছে। আর এই জন্য ভেবেছিলাম এসে একটু রেগে থাকার নাটক করে তাকে চমকে দেব, কিন্তু এসে তো আমি নিজেই চমকে গিয়েছি। সে অলরেডি নিজেকে সহ আমাকে শাস্তি দিয়েই বসে আছে। এই লোকটাকে বুদ্ধিমান ভাবার মতো ভুল করলাম কিভাবে? যে জেনে শুনে অন্যের জন্য নিজের ক্ষতি করে, তার চেয়ে বোকা প্রাণী দুনিয়াতে আছে বলেই আমার মনে হয় না। অন্যের জন্য নিজেকে কষ্ট না দিয়ে সমস্যার সমাধান খুঁজে বুদ্ধিমানের কাজ। আরে ভাই, আমি রাগ করেছি বলে কি গিয়ে আমাকে সব বুঝিয়ে বলা যেত না? আমি না হয় চিল্লাতাম, না হয় 1-2 ঘা দিতাম, তা এমন ডাইনোসের মতো লোকের তাতে এক চুলও নড়তো না। হঠাৎ করে ডাক্তারের কণ্ঠ শুনে আমি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কথাগুলো ভাবা বন্ধ করে ডাক্তার কাকে কি বলেছেন এটা বোঝার চেষ্টা করি। ডাক্তার আসলে আমাকেই ডাকছিলেন। মিসেস আজাদ খান? অপ্রস্তুতভাবে উত্তর দিলাম। জি ডক্টর। মিস্টার আদ্রিতের ক্ষতটা মোটামুটি তেমন গভীর নয়। বেশি ব্যথা করলে পেনকিলার দিয়ে দেবেন, আর খেয়াল রাখবেন যেন কয়দিন এই হাতের উপর প্রেশার না পড়ে, বলে ডাক্তার চলে গেলেন। ময়না খালা গেলেন ডাক্তারের পিছু পিছু। আমি এবার গিয়ে আদ্রিতের সামনে বসে তার ডান গালে নিজের ডান হাতটা রাখলাম। আদিত্য মুখটা তুলে সামনের দিকে তাকালেন। তার চোখ দুটো ছলছল করছে। আমার বুকের মধ্যে কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল। অনেক কেঁদেছেন তিনি। আমি কিছু বলার আগে আদিত্য আমায় অনেক জোরে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে কেঁদে দিলেন। আমি পুরাই নিস্তব্ধ তাকে এভাবে কান্না করতে দেখি। কতটা কষ্ট দিয়েছি আমি তাকে, নইলে আদিত্য কখন এভাবে কাঁদেন? নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। আদিত্য আমায় আরও শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছেন, প্লিজ জান্নাত, প্লিজ আমাকে মাফ করে দাও। আমায় ছেড়ে যেও না। একবার তোমায় হারিয়ে আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম। এবার হারালে মরেই যাব। যা করেছি সবই তোমার জন্য করেছি। ওনার প্রতিটি কথা তীরের ন্যায় আমার বুকে এসে লাগলো। কান্নাটাও বাচ্চাদের ন্যায়, আর অনুরোধটাও বাচ্চাদের ন্যায়। এই প্রথম আদ্রিত আমায় তুমি করে বললেন। এবার ওনাকে আরও বেশি করে নিজের কেউ বলে মনে হলো। আমিও ওনার শক্ত করে জড়িয়ে ধরি। তার সাথে তাল মিলিয়ে চোখের পানি ঝরাতে থাকি, কিন্তু শব্দ করে কাঁদতে পারি না। ছেড়ে গেলে কি আর এখানে আসতাম? ফিরে আসবো বলেই তো আসলাম। আর আমি তো অভিমান করেছি, রাগ করেছি নাকি যে মাপ করতে বলছেন? উনি এবার আমায় ছেড়ে চোখ মুখ মুছে বললেন, তুমি সত্যি বলছো, নাকি আমি অসুস্থ বলে এসব বলছো? আর তুমি কাঁদছো কেন? কাঁদছি না, চোখের টাঙ্কি লিক হয়ে গিয়েছে। আর কে বললো আপনি অসুস্থ? নিজে নিজে কেটেছেন হাত। যদি ভুলবশত হাত কাটতেন তাহলে না হয় বুঝতাম। সত্যি বলছো তো? এখন কি লিখে সই করে দেব? এসব রাখেন, আগে বলেন নিজেকে কবির সিং বানিয়ে রেখেছেন কেন? তোমায় হারিয়ে প্লিজ আর কখনো একা ফেলে চলে যেও না। ভুলেও ছেড়ে যাব না। এখন এসব কান্নাকাটি বাদ দেন। জানেন রিদিতা চলে যাচ্ছে? জানি। বাট তুমি এটা জানো রায়হান এখন নিঃস্ব? তোমায় দেওয়া কষ্টের শাস্তি সে পাচ্ছে আজকে। জানি না, জানতে চাইও না। রায়হানকে আর মনে করতে চাই না। ঠিক আছে, বাবু কোথায় আর তোমার জিনিসই বা কোথায়? এখন কি বলি, মনে মনে বললাম। লালাপুর কাছে রেখে এসেছি, আর জিনিস আনিনি। এমা কেন? আমি এমা না, আমি জান্নাত। আর আমি ভেবেছিলাম আপনার সাথে রেগে থাকা নাটক করব, তাই আর কি। তুমিও না। এখন বসো, আমি রেডি হয়ে আসি। বাবুকে আর জিনিস আনতে হবে এমা। আপনাই তো। আজ এই তো বাথরুমে দৌড় দিলেন। কত সহজেই না সব রাগ অভিমান শেষ হয়ে গেল। একটু বুঝতে সব কতই না সহজ। একটু পর আদ্রিত আসলেন। হলুদ শার্টটা মার্শাল্লাহ লাগছে তাকে। তাকে দেখিয়েই যাচ্ছি। আমার লজ্জা লাগছে না, চাইলে আরও কিছুক্ষণ দেখতে পারো। আমি গিয়ে বাহুতে মেরে বললাম, পচা। আউচ।
হাত ভেঙে গেল রে আমার। এইভাবে কেউ কাউরে মারে? আশ্চর্য, একটু আগে তো দেবদাস হয়ে বসেছিলেন, এখন এত লাফানি আসছে কোত্থেকে? কারণ তখন আমার পারু রাগ করেছিল, আর এখন তার রাগ ভেঙে গিয়েছে তো তাই। আমায় যে পারু বললেন, পারুকে কিন্তু দেবদাস পাননি, সে কিন্তু অন্য কারো স্ত্রী ছিল। যদি তাই হয়, আমায় যে দেবদাস বললে সবশেষে কিন্তু দেবদাস মারা গিয়েছিল। আদ্রিত প্লিজ, কি বলছেন? মরতে তো সবাইকেই হবে জান্নাত, এটা বাস্তব। এখন প্লিজ এসব কথা বাদ দেন, আমার ভালো লাগছে না। আপনি আদ্রিত, আমি জান্নাত। হ্যাঁ, তুমি আদ্রিত, আমি জান্নাত। কি? আরে মানে আমি আদ্রিত, তুমি জান্নাত। আপনাকে সব সময় গম্ভীর সিরিয়াস মানুষ ভাবতাম। আমি সবার কাছেই গম্ভীর, শুধু প্রিয় মানুষগুলো ছাড়া। এখন চলো, জাহান তার বাবাইয়ের অপেক্ষা করছি। চলেন। আমি আর আদ্রিত লালে আপুর বাড়ির গেটে দাঁড়িয়ে, সব কিছু এলোমেলো লণ্ডভণ্ড হয়ে আছে। সোফার কুশনগুলো এখানে সেখানে পড়ে আছে, পুরো ঘরে কাদামাটি মাখা জুতোর ছাপ, কোথাও কোথাও লাল লাল ছাপ। বাড়ির মধ্যে ঢুকিয়ে আমি আর আদ্রিত এই অবস্থা দেখে থেমে গেলাম। দুইজন দুজনের দিকে তাকিয়ে পড়লাম। এসব কিভাবে হলো? তারপর আদ্রিত আর কিছুই না বলে উপরের দিকে দৌড় দেয়। আমিও যাই তার পিছন পিছন। উপরে উঠে আমি তো আকাশ থেকে পড়ি। আদ্রিতেরও সেই একই অবস্থা। আমার রুমের অবস্থাটা জঘন্য, মনে হচ্ছে কয়েক দফা লোকজন এসে কিছু খুঁজেছে। মেঝেতে রক্ত আর রক্ত। আমি আর আদ্রিত রুমে ঢুকিয়ে দেখি লালে আপু মাটিতে পড়ে আছে, তার পেটে কেউ ছুরি মেরেছে। আপু গঙ্গাচ্ছে। জাহান কোথাও নেই। আমি হাও মাও করে গিয়ে আপুর পাশে হাঁটু গেড়ে বসে পড়ি। আদ্রিত জলদি অ্যাম্বুলেন্সকে ফোন দেয়। আপু, জাহান কোথায়? আপু কিছু বলছেন, কিন্তু বুঝতে পারছি না। খুব করে বোঝার চেষ্টা করছি, তাও বুঝতে পারছি না। আদ্রিত এবার এসে আমার পাশে বসে আপুর মুখের কাছে কানটা নিয়ে আমার দিকে তাকিয়ে ভয়মাখা কণ্ঠে বলে, রায়হান? কি? আদ্রিত আমার মেয়ে? রায়হান নিয়ে গিয়েছে আমার জাহানকে। জান্নাত, তুমি শান্ত হও, আমি দেখছি। দেখছি মানে? আদ্রিত, আপুর এই অবস্থা, আমার মেয়েটা। আদ্রিত, আমার মেয়েকে রায়হান কিছু করে ফেললে? আপুর পাশে বসে অনবরত কাঁদছি আর কথাগুলো বলছি। আপুর গায়ের রক্ত আমার জামায়, হাতে আর চোখ মোছার কারণবশত মুখেও লেগে গিয়েছে। আজিতের অবস্থা বেসামাল। সে নিজেই বুঝছে না সে এখন কি করবে। একদিকে বাবুকে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে আপু, আর একদিকে আমি। আমি তো পাগল, প্রায় কেঁদেই যাচ্ছি। বাবুকে নিয়ে গেলে এমন কিছুই হতো না, আমার জন্যই এত কিছু হচ্ছে। আমি যদি এত কিছু না করতাম, একবারে আজিতকে বুঝতাম, সবার কথা একবার শুনতাম, তাহলে কি কিছু হতো? আমার বাচ্চাটাকে না কিছু করে ফেলে রায়হান। এরই মধ্যে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স। আপুকে নিয়ে যায় হসপিটালের বয়রা, অ্যাম্বুলেন্সে উঠাতে লাগে। আমাকে আদ্রিতা হাত ধরে ওঠায়। তার অবস্থাও যে ভালো তা কিন্তু নয়। তার মনের অবস্থা করুণ, কিন্তু বাইরে থেকে সে নিজেকে শক্ত রেখেছে। আমি হাসপাতালে বসে কেঁদেই যাচ্ছি। আদ্রিতও তার দ্বারা যতটুকু সম্ভব তিনি তাই করছেন। পুলিশকেও জানিয়ে দিয়েছেন, তারা রাহেনকে খুঁজছেন। তিনিও তার লোকজন লাগিয়ে দিয়েছেন। কি দিয়ে কি করছেন তার খবর আমার নেই। আমি শুধু আমার মেয়েকে চাই, আর কিছু চাই না। আমার মেয়ের কিছু হয়ে গেলে আমার আর এই দুনিয়াতে থেকে কি হবে? আদিত্য বসে বসে আমার সান্ত্বনা দিচ্ছেন। আপুর অপারেশন চলছে, ডাক্তার জানিয়েছেন ক্ষত বেশ খানিক গভীর, আর রক্ত বেশ ঝরে গিয়েছে। আমি আর আদ্রিত ওটির সামনে বসে আছি। আমার মাথায় শুধু বাবুর চিন্তা ঘুরছে। আমি ভুলভাল আওড়াচ্ছি আর আদ্রিতকে বারবার বলছি জাহানকে এনে দিতে। আদ্রিত বারবার প্রতিবার উত্তরে বলেই যাচ্ছে জাহানের কিছু হবে না, রায়হান তার কিছু করতে পারবে না। কিন্তু মায়ের মন মানে এত সহজে? জাহানকে আমার কোলে না এনে দেওয়া পর্যন্ত আমি তো শান্ত হতে পারবো না। ভয়টা তো যত সময় অতিবাহিত হচ্ছে ততই বেড়ে চলেছে। এরই মধ্যে শুনি হসপিটাল জুড়ে চিল্লাচিল্লি। আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, আদিত্যেরও নেই। কিন্তু আমরা যেখানে বসে আছি তার পাশে এসে দুজন বলাবলি করছিলেন। মেয়েটার বয়স বেশি নয়, 27 কি 28 হবে। এই অকালে প্রাণ হারালো। হ্যাঁ, শুনলাম মার্ডার নাকি। ইচ্ছা করে নাকি গাড়ি মেয়েটার উপর দিয়ে চালিয়ে দিয়েছে। মেয়েটার মা কাঁদছিল, বলছিল আজকে রাতেই নাকি মেয়েটার বাইরে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মার্ডার নাকি অ্যাক্সিডেন্ট, অত জানি না বাপু। কিন্তু শুনলাম মেয়ে নাকি মেলা বড় অফিসে কাজ করতো, মেলা বড়লোক মানুষ। ওই যে কি সিআই কোম্পানি, সেখানে। কথাগুলো আমি বা আদ্রিত কেউ এতক্ষণ তেমন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম না। কিন্তু এবার আদ্রিতের টনক নড়ল কোম্পানির নাম শুনি। কারণ এই কোম্পানিতে তো রিদিতা কাজ করে। 27 থেকে 28 বছর কোম্পানির বস, রাতে ফ্লাইট, তথ্যগুলো কোথাও না কোথাও রিদিতার সাথে মিল খায়। তাহলে কি রিদিতা? না না, কি করে সম্ভব? আদিত্য সে মেয়ের লাশ দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু কিভাবে যাবে আমাকে এই অবস্থায় একা ফেলে? তিনি তাদের মধ্যে একজন মহিলাকে আমার সাথে থাকতে বলে ও পাশটায় গেলেন। আমি আজিতের উঠে যাওয়া দেখে বেশ অবাক হয়েছি, তাই আর 7-5 না ভেবে উঠে আজিতের পেছন পেছন যেতে লাগলাম। আজিত সেখানে গিয়ে দেখলো লাশটার উপর সাদা চাদর বিছানো। সে চাদর জুড়ে ছাপ ছাপ রক্ত। মুখ যে স্থানে, সেই স্থানে রক্তের পরিমাণ তুলনামূলক বেশি। আজিত পাশে তাকিয়ে দেখে রিদিতার আম্মু বসে কেঁদেই যাচ্ছে। আজিতের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা রিদিতা। আজিত জলদি গিয়ে রিদিতার আম্মুকে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু একটা জিনিস ভাবাই, তাকে কে করলো রিদিতার খুন? আমি গিয়ে আজিতের সামনে দাঁড়িয়ে বলি, আজিত। আজিত মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলে ওঠে, জান্নাত, আপনাকে না ওইখানে বসতে বললাম? ইনি কি আজিত? আর ইনার হয়েছেই বাকি। জান্নাত, তুমি শান্ত হও, তুমি গিয়ে বসো। আজিত, আমায় বলেন কোনো খারাপ কিছু হয়নি তো? আর আজিত, বাবুর ব্যাপারেও কি কিছু জানেননি? জান্নাত, এমন কিছুই না। আপনি এখন ঠিক নেই, আপনাকে আমি সব পরে বলছি। না আজিত, যা বলার এখন বলেন, নইলে দম বন্ধ হয়েই মরে যাব। প্লিজ বলেন, হয়েছেটা কি? জান্নাত, রিদিতা মারা গিয়েছে। কেউ আজকে সকালে ওর উপর দিয়ে প্রাইভেট কার চালিয়ে দিয়েছে। কিন্তু তুমি এসব নিয়ে ভেবো না।
আমি রিদিতার মার্ডার হয়েছে এইটুকু শোনার পর আর কিছুই শুনতে পাচ্ছি না। 2 হাত দিয়ে মুখ চেপে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি আর পিছাচ্ছি। মাথায় শুধু একটাই খেয়াল ঘুরছে, রাহেন এমনটা করেনি তো? রাহেন যদি রিদিতাকে খুন করে থাকে, আমার মেয়ে ওকেও কি মেরে ফেলেছে? কিন্তু রাহেন এসব করছেই বা কেন? আদ্রিত এসে আমার বাহু ধরে ঝাঁকিয়ে বলে, জান্নাত জান্নাত। আদ্রিত রায়হান রিদিতাকে মেরেছে, ওর জন্য লালে আপু ওর জন্য মৃত্যুর সাথে লড়ছে। ও আমার মেয়েকে কিছু করে ফেলে আদ্রিত, তখন কি হবে আদ্রিত? আদ্রিত আমার কথা শুনে বেশ বিস্মিত হন। এই কাজে রায়হান করতে পারে এই জিনিসটা তার মাথায় একটাবারের জন্য আসেনি। রায়হান তাহলে প্রতিশোধের জন্য সবার জানের পিছনে ছুটছে? সে সবার খুন করে তার প্রতিশোধ পূরণ করতে চায়? তার মানে সে জান্নাত আজকে ওই বাড়িতে উপস্থিত থাকলে জান্নাতকেও মেরে ফেলতো। জান্নাত যদি আজকে আজিতের সাথে সকালে না দেখা করতে যেত, তাহলে তো রিদিতা বা লায়লা কারো স্থানে আজকে জান্নাত থাকতো। ভাবতে আজিতের বুক কেঁপে ওঠে। আমি এক নজরে রিদিতার সাদা চাদরে ঢাকা লাশটার দিকে তাকিয়ে রয়েছি। আজ সকালেও মেয়েটার সাথে কথা হলো আমার, একদম সুস্থ। আমি আমার 21 দিনের মেয়েকে রায়হান নিয়ে গিয়েছে, এই কষ্টেই মরে যাচ্ছি। আর রিদিতার মা তার 27 বছর বয়সী মেয়েকে হারিয়েছেন। তার মনের অবস্থা কতই না করুন। এরই মধ্যে শুনি ডাক্তার এসে আদ্রিতকে ডাক দিলেন। আদ্রিত আমার সামনে থেকে সরে গিয়ে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালেন। আমিও ঘুরে ডাক্তারের দিকে তাকালাম। হয়তোবা আপু এখন সুস্থ, কিন্তু ডাক্তার যা বললেন সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। লায়লা আপু ওনাকে আমাদের ছেড়ে পরপালে পাড়ি জমিয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তিনি মারা গিয়েছেন। ভাবতে পারছি না আর কিছু। রাহেনা তো নিষ্ঠুর হলো কিভাবে? কিভাবে করলো এমন কাজ? আমার শরীরটা হঠাৎ করে কেমন লাগছে। আমি আদ্রিতের দিকে তাকাতেই আস্তে আস্তে তার চেহারাটা ঝাপসা হয়ে আসলো, আর আমি সেইখানে লুটিয়ে পড়লাম। মাথায় একটা জিনিসই ঘুরছিল, আমার মেয়ের সাথে কি করেছে রায়হান? আজকে 2 দিন পার হয়ে গিয়েছে, না রায়হানের না জাহানের কারো কোনো খোঁজ পাচ্ছি না। আদিত্যের লোক আর পুলিশ পাগলের মতো খুঁজে চলেছে ওদের, কিন্তু ওরা যেন কোথাও নেই। রায়হান যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে, নইলে বিলুপ্ত হয়ে গিয়েছে। যেসব জায়গায় থাকতে পারে সেই সব জায়গাতেই খোঁজা হয়েছে, কিন্তু কোথাও পাইনি। নীরব ভাইয়াও কিছু জানেন না। আমি জীবিত লাশে পরিণত হয়েছি। 2 দিন নিজেকে রুমে বন্ধ করে রেখেছি। কারো কোনো কথা শুনছি না। দাদিও ফিরে এসেছেন। আদিত্য গার্ডের ব্যবস্থাও করেছেন। আমার শুধু আমার মেয়ের চিন্তা। আমার খাওয়া ঘুম কিছু নেই, তাই বেশ দুর্বল হয়ে উঠেছি। কিন্তু সেই দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি নিজের রুমে বিছানার উপর বসে বসে কাঁদছি। কান্না ছাড়া আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার কিছু করার নেই। এরই মধ্যে দেখি আদ্রিত আসলেন। তার হাতে খাবারের প্লেট। আমি তাকে দেখে মুখ নামিয়ে অন্যদিকে ঘুরে তাকাই। পুলিশ তো চেষ্টা করছে জান্নাত, আর তুমি না খেয়ে থাকলে কি বাবুকে পেয়ে যাবে? চেষ্টা করে পুরো 2 দিনেও খুঁজে পেল না জাহানকে। কি এমন চেষ্টা করছে তারা? তুমি দেখেছো? তাদের কোনো কাজ করতে কিচ্ছু করছে না তারা। তুমি আমাকেও খুঁজতে যেতে দিচ্ছ না। যেসব জায়গায় রাহেনা থাকার সম্ভাবনা আছে সব জায়গায় খুঁজেছে রায়হানকে। তোমাদের বাড়ি, রিদিতার বাড়ি, সব জায়গায় খুঁজেছে কিন্তু পায়নি। আর তোমায় যেতে দিতে বলছো রায়হান তোমায় সবার আগে মারতে চায়। আর তুমি অনেক অসুস্থ। আমি আদ্রিতের কথাগুলো শুনতে শুনতেই আমার মাথায় একটা কিছু আসলো। আমি রাহিনের দিকে তাকিয়ে বললাম, একটা জায়গা আছে যেখানে আপনি বা পুলিশ কেউ খোঁজ নেননি, সেখানে থাকার সম্ভাবনা আছে। কোথায়? এর মধ্যে একজন সার্ভেন্ট এসে গেট নক করেন। আদ্রিত তাকে ভিতরে আসতে বলেন। তার হাতে অনেক বড় একটা বক্স, লাল পেপারে মোড়ানো। দেখিয়ে কেমন ছ্যাদ করে ওঠে মনটা। আদ্রিত সেটা বাইরে নিয়ে রাখতে বললেও আমার জোরাজুরিতে আমার সামনে বক্সটা খুলতে শুরু করলো। বক্সটা খোলার সাথে সাথে বক্সের মধ্যে তাকাতেই আদ্রিত উঠে দাঁড়িয়ে 2 কদম পিছিয়ে যান। আর আমি জাহান বলে চিল্লিয়ে উঠি। একটা রক্তাক্ত পুতুল। জাহানকে শেষবার যে পোশাকে মুড়িয়ে রেখেছিলাম সেই পোশাকে মুড়িয়ে কেউ পাঠিয়েছি। পুতুলটার গায়ে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে। ক্ষত বিক্ষত। খুবই নৃশংসভাবে পুতুলটাকে আঘাত করা হয়েছে। পুতুলটার চারিদিকেও রক্ত আর রক্ত। বুকের মধ্যে ভয়টা আরও তীব্র হয়ে উঠল। বুকটা বারে বার কেঁপে উঠে জাহানের মুখখানা চোখের সামনে ভেসে উঠতেই এইভাবে পুতুল পাঠিয়ে কি বোঝাতে চায় রায়হান? তার মানে কি রায়হান আমার মেয়েকে? আমি এবার সেই বক্সটা ছুঁড়ে ফেলে দিই। বক্সটা নিচে উল্টে পড়তেই তার চারিপাশ রক্তে ছিটকে পড়ে। এবার আমি আরও জোরে চিল্লায় কাঁদতে থাকি। আদিত্য জলদি এসে উঠে আমার সামনে দাঁড়ান। আমার চোখ এখনও সেই পুতুলের উপরে আছে। আমি আদিত্য আমার সামনে আসতেই সেই পুতুলের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলি, আমার মেয়ে। আদিত্য আমার 2 গালে হাত রেখে আমার সামনে বসেন। জান্নাত, ওটা শুধু পুতুল। পুতুল ছাড়া কিছু না। বুঝেছ? কিছু হয়নি জাহানের। আদ্রিতের কথা শুনতে পেয়েও শুনতে চাচ্ছি না। আমি আমার আঙ্গুল দিয়ে সেই দিকে ইশারা করলাম। আদ্রিত সার্ভেন্টকে বলল জলদি সেটা নিয়ে যেতে। সার্ভেন্ট জলদি করে সেটা সরিয়ে ফেলল। আমি এখনও সেই দিকেই চেয়ে। আমি যেন এক মুহূর্তে সব ভুলে গিয়েছি। আদ্রিত আমায় অনবরত ডেকেই যাচ্ছে। তুমি বলছিলে জান্নাত একটা জায়গায় খোঁজ করা হয়নি, কোন জায়গা সেটা জান্নাত? আমি এখনও মূর্তির ন্যায় বসে আছি। মেঝের রক্ত যদি আমার মেয়ের হয় তখন? আদ্রিত এবার জোরে চিল্লিয়ে বলে ওঠেন, জান্নাত প্লিজ কথা বলেন। আমি আদ্রিতের কথা শুনে কেঁপে উঠে ফ্যাল করে তার দিকে তাকিয়ে পড়ি। আমার এখন কথা বলার শক্তি নেই, তাও খুব কষ্টে বলি। আমাদের বিয়ের পর প্রথম যেথায় ঠাঁই পাই সেইখানে। কোথায় সে জায়গা? ঠিকানা কি? সেখানে রাহেন বিয়ের আগে থেকেই থাকতো। জায়গাটা শহর থেকে একটু সাইডে, বস্তি টাইপ। আপনি আগে বলবেন না জান্নাত? এইসব জায়গাতেই তো কিডন্যাপাররা যেয়ে থাকে। আপনি আমাকে সব ডিটেলস দেন, জলদি বলেন। আদ্রিত আমার থেকে সব ডিটেলস নিয়ে পুলিশকে তখনই সব ইনফরমেশন দিয়ে দেয়। এবার রুম থেকে বের হতে লাগলেই আমি বলি, আদ্রিত আপনি পুলিশের সাথে যাবেন না। পুলিশ তাদের মতো পৌঁছে যাবে, আমি আমার মতো পৌঁছে যাব।
কিন্তু পুলিশ যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। চিন্তা করো না, কিছু হবে না। আমার জীবনকে বাঁচানোর জন্য যদি আমি একটু রিস্ক কাঁধে না তুলে নিই, অন্যরা আর কী করবে? বলে উনি চলে গেলেন। আমি ওনার কথাগুলো ভাবতে লাগলাম। জাহানের জন্য না নিজের কিছু করে ফেলেন। উঠে দাঁড়াতে লাগলাম, বাট পারলাম না। শরীরটা বেশ দুর্বল। জাহানের সাথে সাথে আদ্রিতকে হারানোর ভয়ও আমাকে গ্রাস করতে লাগলো। আদ্রিত নিজের গান নিয়ে বাড়ি থেকে বের হতেই গার্ডদের হেড প্রান্ত তার দিকে এগিয়ে আসে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু আদ্রিত তাকে সোজা কথাই না বলে দেয়। তাকে বলে সে যেন সর্বক্ষণ বাড়ির চারদিকে নজর রাখে, কেউ যেন কোনোভাবে এই বাড়িতে না আসতে পারে, আর জান্নাত আর তার দাদির খেয়াল রাখতে। তাদের সিকিউরিটি আর রেসপন্সিবিলিটি তার হাতে। প্রান্ত তার উত্তরে বলে, আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমার দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে জানি। জীবনের থেকেও আমার রেসপন্সিবিলিটি আমার কাছে বেশি দামি। আদ্রিত মুচকি হাসি দিয়ে চলে আসে। জান্নাত যেখানে বলেছে সেই দিকে আদ্রিত গাড়ি ছোটাচ্ছে। এখন সময়টা বিকেলের শেষ ভাগ। নীল আকাশের মাঝে সাদা মেঘগুলোর মাঝে আগুনের ন্যায় জ্বলজ্বল করতে থাকা সূর্য ডুবে যাওয়ার সময় আস্তে আস্তে এগিয়ে আসছে। কে বা জানে এই সূর্যের সাথে আদ্রিতের জীবনের সূর্যটাও চিরকালের জন্য ডুবতে চলেছে নাকি? আদৌ তার কাল সকালে সূর্যোদয় দেখা হয়ে উঠবে? সূর্য নির্দিষ্ট পথে পশ্চিম আকাশে পৌঁছে অস্ত যাওয়ার অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে সূর্যের অস্ত যাওয়ার সাথে সমাপ্তি ঘটবে দিনের। ঘনিয়ে আসবে আধার, সন্ধ্যা নেমে আসবে। লাল আভাময় আকাশের নিচ দিয়ে গাড়ি চালিয়ে আদিত্য গন্তব্যের দিকে এগোচ্ছেন। জান্নাতের বলা ঠিকানায় পৌঁছে আদিত্য দেখে স্থানটা বেশ নির্জন। আশেপাশে পুরনো 2-4টা বাড়ি। জান্নাত ঠিকই বলেছে, আগে মেবি এটা কোনো বস্তিই ছিল, কিন্তু এখন এখানে একজন মানুষও আছে বলে মনে হয় না। জান্নাত বলেছিল একতলা বাসা, দরজায় 113 লেখা। বাসা খুঁজতে আদিত্যের বেশি সময় লাগলো না। বাসার গেট ভিতর থেকে বন্ধ। রায়হানের বুদ্ধি দেখে আদিত্যের বেশ হাসি পাচ্ছে। আদিত্যের সাথে পাঙ্গা নিয়ে আদিত্যের মেয়েকে চুরি করে এই বাসায় এনে রেখেছে, কিন্তু দরজা তো ভাঙা যাবে না। রায়হান বুঝে পালিয়ে গেলে আর পুলিশেরও তো কোনো খোঁজ নেই। আদিত্য ফোন বের করে ফোন দেয় তাদের। এর মধ্যে ভেতর থেকে ভেসে আসে ছোট বাচ্চার কান্নার আওয়াজ। আওয়াজ শুনতে আদিত্য কিছুটা হলো এই ভেবে শান্তি পায় যে জাহান একদম ঠিক আছে, তার কিছু হয়নি। কিন্তু পুলিশ এখনো পৌঁছাচ্ছে না। বাসাটা যেহেতু একতলা, সেহেতু জানলা দিয়েও যাওয়া যাবে। আদিত্য সাইডে গিয়ে দেখে জানলা খোলা, কিন্তু জানালায় গ্রিল। কিন্তু তখনই আদিত্যের মনে হয় যে যদি গ্রিল থাকবে তাহলে রায়হান আর বের হতে পারবে না। আদিত্য এসে গেট ভেঙে ভিতরে ঢুকে বেশ অবাক হয়, ভিতরে কেউ নেই। রায়হান বাচ্চাকে একা রেখে চলে গিয়েছে। তার মানে রায়হান পালিয়েছে। আদিত্য যেদিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে সেই দিকে পা বাড়ায়। গিয়ে দেখে বাচ্চাটা খাটের উপর শোয়ানো, দুই ধারে বালিশ। বাচ্চাটা অনবরত কেঁদেই যাচ্ছে। আদিত্য জাহানকে কোলে তুলে নেয়, একদম জান্নাতের মতো সুন্দর। এইটুকু বাচ্চাকে রায়হান এভাবে একা রেখে গিয়েছে। উফ, ওকে পাল্টে যে কি করবে আদিত্য। কিন্তু কথা হলো, রায়হান জানলো কি করে আদিত্য আসছে? তাহলে কি সে আদিত্যের উপর নজর রাখে? আর রায়হান কি এত বোকা যে বাবুকে না নিয়ে পালাবে? ওর মাথায় চলছেটা কি? রিমি আমার হাতের স্যালাইনটা খুলে দিয়ে আমার পাশে বসলো। আমি অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলাম, তাই স্যালাইন দেওয়া লেগেছে। বাইরে যাওয়া বারণ, তাই প্রান্ত ভাইয়া রিমিকে বাসায় নিয়ে এসেছেন। প্রান্ত ভাইয়া অনেক ভালো, তাকে তো গার্ড মনে হয় না, নিজের বড় ভাই মনে হয়। টেনশনে এখন আমার আর বাড়ি থাকতেই মন চাইছে না। আদিত্য গিয়েছে সে সন্ধ্যার আগে, এখন রাত 10টা। আসার নামে কোনো খোঁজ নেই। বারে বার ফোন দিয়ে যাচ্ছি, দাদিও দিয়ে যাচ্ছেন। প্রান্ত ভাইয়াকেও বলেছি, ভাইয়া বলেছেন দেখবেন। রিমি এখন জোর করে আমার সুখ খাওয়াচ্ছে। এখন আগের মতো আর দুর্বল লাগছে না, তাও কেমন যেন লাগছে। হঠাৎ করে শুনলাম কলিং বেল। আদিত্য এসে গিয়েছে জাহানকে নিয়ে। জলদি করে খাট থেকে নেমে দ্রুত পায়ে নিচের দিকে দৌড়াচ্ছি। আমি নিচে নামতে নামতেই দাদি এসে গেট খুলে দিলেন, কিন্তু গেট খুলতেই আমার পা থেমে গেল। এক এক করে 4জন পুলিশ অফিসার ডাইনিংয়ে প্রবেশ, কিন্তু আর কেউ আসলো না তাদের পর। তাহলে আদ্রিত আর জাহান কই? পুলিশ অফিসারের মধ্যে একজন এসে দাদুর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি মিসেস আজাদ খান? আদ্রিতের দাদাভাইয়ের নাম ছিল আজাদ খান। জি অফিসার বলুন, আমি মিসেস আজাদ খান। আর মিসেস আদ্রিতও আজাদ খান? আমি এগিয়ে গিয়ে বলি উঠি, জি অফিসার বলুন, আমরা সবাই এখানে। দেখেন, আজকে বিকেলে মিস্টার আদ্রিত খান একটা বাড়ির ঠিকানা দিয়ে জানান যে সেইখানে মিস্টার রায়হান ফেরদৌসকে পাওয়া যাবে। আমরা ওনার তথ্য অনুযায়ী সেখানে যাই, কিন্তু তিনি আমাদের বেশ খানিকটা আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। তাকে অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু করেননি। আমার মনে হয় উনি ঠিক ছিলেন। ওইখানে জাহান ছিল, আর আমি আর তাদেরকে কিছু বলতে না দিয়ে বলে উঠলাম, তার মানে আমার মেয়েকে পাওয়া গিয়েছে অফিসার? কই ও আর আদ্রিত কোথায়? তাদের তো আপনাদের সাথেই থাকার কথা ছিল। ওরা ঠিক আছে তো? মিসেস আদ্রিত খান, প্লিজ আপনি শান্ত হন। আগে পুরো কথা শুনেন। মিস্টার খান আমাদের জন্য অপেক্ষা না করে চলে গিয়েছিলেন, আর আমরা যখন সেখানে পৌঁছাই মিস্টার খানের লোকেশন ট্রেস করে দেখি পুরো বাড়ি ফাঁকা, আর মিস্টার খানের ফোন এক রুমের ফ্লোরে পড়ে। আর সেই বাড়িতে বাচ্চাদেরও জিনিস ছিল। তাই আমরা বুঝে নিয়েছি যে তাহলে আদ্রিত আর জাহান কোথায় অফিসার? তাদের খোঁজা হচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? প্রথমে জাহান আর এখন আদ্রিত। বারে বার বলেছিলাম আদ্রিতকে একা না যেতে, কিন্তু ও শোনেনি। ও বলেছিল কিছু হবে না। তাহলে কোথায় ও আর আমার মেয়ে? চোখ থেকে পানি অনবরত গড়িয়ে চলেছে। এত ধাক্কা সামলানো আর সম্ভব না। রিমি আর দাদি আমায় সামলাচ্ছে। পুলিশরা চলে গেলেন। আমি আর কোনো কুল কিনারা না পেয়ে বললাম যে আমি এবার যাব আমার মেয়ে আর আমার স্বামীকে খুঁজতে। তুই কই খুঁজবি ওদের? আর এখন তো জাহান যেখানেই থাক, আদ্রিত আছে ওর সাথে। তুই আর ভয় পাস না, কেউ কিছু করতে পারবে না ওদের। হ্যাঁ আপু, ওদের কেউ কিছু করতে পারবে না, তুমি রুমে চলো। দাদি আর রিমি এসে আমার রুমে বসায়।
আমার পাশে বসে আমার সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর দাদি যায় ঘুমাতে আর একজন গার্ডকে বলা হয় রিমিকে বাড়ি পৌঁছে দিতে। আমি রুমে বসে আছি। এখন আর না কেঁদে ভাবছি আর কোথায় রাখতে পারে তাদের, আর এমন কোন জায়গা আছে, এমন কোনো জায়গা যেটা কল্পনাতেও আনতে পারবে না, কারণ রায়হান অনেক চালাক। এসব ভাবতে ভাবতেই ইলেকট্রিসিটি চলে যায়। আমি হকচকিয়ে উঠি। হঠাৎ করে গেট খোলার শব্দে সামনে তাকিয়ে দেখি একজন লোক আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারের জন্য সে কে বুঝতে পারছি না। সেই ব্যক্তি আমি কিছু বলা বা করার আগেই জলদি এসে আমার মুখে রুমাল ঠেসে ধরে। ঘুটঘুটে অন্ধকার ঘরে চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে আদৃত। তার মাথাটা নিচের দিকে নোয়ানো। তার এখন জ্ঞান নেই বললেই চলে। তার সামনে পায়ের উপর পা তুলে রিভলভার হাতে নিয়ে ভিলেনি হাসি দিয়ে তার মুখে পানি মারতে বলল রায়হান। পানি মারা মাত্র আদৃত চমকে ওঠে। আদৃত এবার আস্তে আস্তে স্বাভাবিক হলো। তার সামনে তাকিয়ে দেখে তার দিকে তাকিয়ে আছে রায়হান। চোখে তার নিজের জন্য রাগ, ঘৃণা আর মৃত্যু নেশা স্পষ্ট। রায়হান এবার নীরবতা ভেঙে বলে, সো মিস্টার আদৃত আজাদ খান, শেষমেশ আমাদের দেখা হয়েই গেল। আমার মেয়ে কই রায়হান? হুঙ্কার দিয়ে বলে ওঠে আদৃত। কুল ডাউন আদৃত। জাহান সেইখানে যেখানে ওর থাকা উচিত, আর ওর বাবা ওকে ভালোই রেখেছে। ওর বাবা তুই? এই কথা বলতে তোর মুখে আটকায় না তাহলে? এতদিন কই ছিলি? তখন কি তোর সন্তানের কথা মনে পড়ে নাই? হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? লিসেন, ও আমার মেয়ে আর ও আমার কাছেই থাকবে। তোকে আর তোর স্ত্রীকে খুন করে আমি আমার মেয়েকে একা মানুষ করব। আমার জান্নাতের দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ তুলে নেব আমি। আমার জান্নাতকে কিছু করার চিন্তা মাথায়ও আনবি না। আমার লোকেরা জান্নাতকে নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে, তারপরেই সেটা দেখা যাবে। মানে আদৃত, তুমি এত বুদ্ধিমান হয়েও এটা কিভাবে ভুলে গেলে যে নিজের শত্রুকে কখনো ছোট বা বোকা ভাবা ঠিক নয়? ওই বাড়িতে কি হয়েছিল মনে আছে? কতই না খুশি হয়েছিলে জাহানকে পেয়ে। ভেবেছিলে রায়হান ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু না আদৃত, তোমায় ওইখানে আনার জন্য এমনটা করেছিলাম, কারণ তোমায় কিডন্যাপ করা সম্ভব হচ্ছিল না। সবসময় বাড়িতেই থাকতে, আর তুমি বাসায় থাকতে বলে জান্নাতকেও কিডন্যাপ করতে পারছিলাম না। মানে তুমি যেটা আন্দাজ করেছো সেটাই। তুমি এতদিন আমার লোকেদের মাঝেই ছিলে। একবারও ভেবে দেখলে কিভাবে আমি ঠিক টাইমেই সে বাসা পৌঁছালাম? কারণ আমার লোকজন সর্বদা তোমাদের উপর নজর রাখতো, আর আমি জানতাম জান্নাত ওই জায়গার কথা ঠিকই তোমায় বলবে। তোর লোক কারা? রায়হান, তোর লোক যতই চালাক হোক আমার সিকিউরিটি ভেঙে কখনোই জান্নাতকে আনতে পারবে না। আর তুইও মরবি, পুলিশ খুব শীঘ্রই। এইটুকু বলার সাথে সাথে রায়হান অট্ট হাসিতে ভেঙে পড়ে। তারপর চেয়ার থেকে উঠে আদ্রিতের থুতনিতে বন্দুক ধরে বলে, আমি গভীর জলের মাছ আদ্রিত, আমায় বোঝাও অত সহজ নয়। তুমি আমায় ঠিকই পথে নামিয়েছিলে, কিন্তু রিদিতাকে তো আর নামাওনি। সে ছিল কোটিপতি, তার যা ছিল সব কিন্তু আমার। তাই টাকার জোরে আর বুদ্ধির জোরে তোমার থেকে অনেক এগিয়ে। কিন্তু তোদের তো ডিভোর্স হয়ে গিয়েছিল। রায়হান শয়তানি হাসি হেসে আদ্রিতের দিকে তাকিয়ে বলে, আদ্রিত, কতবার বলবো যে আমাকে তুমি এত বোকা ভেবো না। রিদি তার ডিভোর্স পেপার ভেবে প্রপার্টি পেপারে সাইন করেছিল, যেখানে লেখা ছিল তার মৃত্যুর পর তার সব সম্পত্তি আমার। এর জন্য তুই রিদিতাকে মেরেছিস? অবভিয়াসলি ব্রো। অসভ্য বেয়াদব, লজ্জা করলো না কয়েকটা টাকার জন্য একটা জীবন নিয়ে নিতে? তোরও লজ্জা করলো না আমাকে কিভাবে শেষ করে দিতে? তুই আমার থেকে সব কেড়ে নিয়েছিলি, আজ আমি তোর থেকে সব কেড়ে নেব। ভুলে যাস না, সময় কখনো বেমানি করে না, এক এক করে ঠিক সবার পাশে দাঁড়ায়। কাল তোর সাথে ছিল আর আজ আমার সাথে। আজই তো কিছু বলতে যাবে তখনই দেখে জান্নাতের চোখ মুখ বেঁধে একজন নিয়ে আসছে। সে আর কেউ নন, যে অফিসার জাহানকে খুঁজছিল সেই হলো রায়হানের লোক, বিশ্বাসঘাতক। আদ্রিত তো পারলে এই অফিসারকে, এর জন্য পুলিশরা সফল হয়নি। আমাকে সে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলিয়ে দেয়। আদিত্য চিল্লিয়ে বলে ওঠে, জান্নাত তুমি ঠিক আছো তো? সেই লোক এসে আমার চোখ মুখ খুলে দেয়। আমি আদিত্যের দিকে তাকিয়ে বলি, আদিত্য। আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করেও পারলাম না, পড়ে গেলাম। রায়হান এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো জান? আমি ছলছল ঘৃণা মিশ্রিত নয়নে তার দিকে তাকিয়ে বললাম, আমার মেয়ে কোথায়? আমার না, আমাদের বলো। যদিও কিছুক্ষণ পর তুমি মারা গেলে মেয়েটা তখন আমার একার। তোর শত্রুতা আমার সাথে, যা ইচ্ছা হয় আমার সাথে কর, প্লিজ জান্নাতকে যেতে দে। নাটকের শুটিং চলে এখানে নাকি সিনেমার? ভালোই তো ডায়লগ ঝাড়তে পারিস, মরার পর একসাথে নাটক করিস। এরপর রাহেন এসে আবার সামনে দাঁড়িয়ে বন্দুকটা শক্ত করে আমার মাথায় চেপে ধরে। আমি মাথা নিচু করে আছি। তার কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার মানুষ আমি নই। মনে মনে আল্লাহকে ডাকছি, উনি জন্ম মৃত্যুর মালিক। যদি রাখি আল্লাহ, মারে কে? আল্লাহ আমাকে বাঁচাবেন, আর নইলে মৃত্যু আমার ভাগে আজকেই লেখা। আমি আদিতে দেখে ছলছল নয়নে তাকালাম। বাধা অবস্থাতে সে ছটফট করছে। যদি কোনোভাবে ছাড়া পেয়ে আমাকে বাঁচাতে পারেন। ইস, সেদিন যদি বাবার কথাটা শুনতাম, বাবা মার জন্য হলেও এই মানুষটাকে বিয়ে করতে রাজি হয়ে যেতাম, তাহলে এমন কিছু হতো না। আমার জীবনের গল্পটা অন্যরকম হতো। রায়হান আমার মাথায় আরও জোরে বন্দুক ঠেসে ধরে বলে, মরেই তো যাবে, তা না হয় আমিও মায়া দেখাই। তা তোমার প্রাণের স্বামী যখন কিছু ডায়লগ ছাড়লো, আমিও দিই কিছু ডায়লগ। তো মিসেস আদ্রিত আজাদ খান, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? প্লিজ আমার মেয়েকে মেরো না, পারলে ওকে কোনো অনাথ আশ্রমে ছেড়ে দিও। জান্নাত, তুমি ভুলভাল বকছো কেন? এ রায়হান কিছু করতে পারবে না তোমার। আমি আদিত্যের কথা শুনেও তাকে কিছু বললাম না। আমি খুব ভালো করেই জানি রায়হান এক কথার মানুষ, যে তার রাগ উঠে গেলে যে মনে আছে তাই করে। শেষ ইচ্ছা এটাই। মেয়ে শুধু তোমার না, আমারও। বাবা আমি ওর, ওকে নিজেই মানুষ করবো, নিশ্চিন্তে মরো। এতটাও পাষণ্ড নই। হাসালে তুমি, কেমন খুব ভালো করেই চিনেছি। বাদ দাও,
শুধু একটাই অনুরোধ তোমার কাছে আমার। অনুরোধ নাকি শেষ ইচ্ছা? সবটাই। আমরা যদি মরে যাই তাহলে আমার মেয়েকে কোনো অনাথ আশ্রমে রেখে এসো। আমার মেয়ে তোমার কাছে থাকলে আমি মরেও শান্তি পাবো না। রাহেন আমার মাথা ধরা বন্দুকটা হালকা করে ধরে নরম সুরে বলে উঠল, মানে? মানেটা সহজ। আমি জীবনের যে ভুলের মাসুল হিসেবে নিজের জীবন দিচ্ছি, তেমন কোনো ভুলই যেন আমার মেয়ে না করে। সেই দিন যদি বাবার কথাটা রাখতাম তাহলে আজ এত কিছুই হতো না, এত পস্তাতে হতো না আমায় রায়হান। তোমায় ভালোবাসার জন্য নিজের জীবন, নিজের মেয়ে, নিজের স্বামী সবাইকে হারাতে হতো না রায়হান। জানো, এই 9 মাসে শুধু এটাই মনে হয়েছে, ইস, সেই দিন যদি সেই বাসটাতেই না উঠতাম, যদি তোমার সাথে দেখাই না হতো, যদি তোমায় ভালোই না বাসতাম, তাহলে কি খুব খারাপ হয়ে যেত? যদি তোমার জায়গায় সেদিন আদৃত থাকতো, প্রথম ভালোবাসার মানুষটা যদি আদৃত হতো, তাহলে আমার জন্য আদৃতকে মরতে হতো না। ক্ষমা করে দিও আদৃত। শেষের কথাগুলো বলতে গিয়ে আমি জোরে কেঁদে দিই, আর চোখ খুলে তাকাই না। নেই সেই শক্তি আমার। আদৃতের আর্তনাদ শুনতে পাচ্ছি আমি। সবটার জন্য আমি দায়ী। রাহেন আবার আমার মাথায় বন্দুক ধরে। আমি একটা হালকা হাসি দিয়ে বলি, ভালোবাসি আদৃত। আদৃত আস্তে আস্তে চোখ জোড়াদায় খুলল। তার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অতীতের স্মৃতিচারণ করছিল সে। আজকে তার বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে। আজ যে জাহানের 5ম জন্মদিন। আদৃত আকাশের দিকে চেয়ে আছে। আজ আমাদের মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে জান্নাত। তোমায় বড় মিস করছি। তুমি থাকলে সব অন্যরকম হতো এখন। তুমি ব্যস্ত থাকতে মেয়েকে সাজাতে। এখন তুমি নেই, তোমার উপস্থিতি আমাকেই তো পূরণ করতে হবে। আজ এসে জাহানের রুমে ঢুকিয়ে দেখে সে সুন্দর মতো সাজানো হয়েছে, আর সে চুপ করে বসে আছে। তার মনটা যে খারাপ দেখেই বোঝা যাচ্ছে। তাকে মাশাআল্লাহ লাগছে, একদম তার মায়ের মতো। আদিত্য হালকা কাশি দিয়ে রুমে ঢুকে। জাহান তার বাবাকে দেখে তার 2 হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। আমার মাটার মন খারাপ কেন? কই বাবা, মন খারাপ না তো। মায়ের কথা খুব মনে পড়ছে না আজকে? জাহান আর কিছু না বলেই কান্না শুরু করে দেয়। আদিত্য জাহানকে থামাতে ব্যস্ত হয়ে পড়ে। আমি গেটে দাঁড়িয়ে সব দেখছি। এতই যখন মনে পড়ে তাহলে জোর করে পাঠানোর কি দরকার ছিল? আমার কণ্ঠ শুনে আদিত্য আর জাহান পেছনে ঘুরে তাকায়। দুজনে যেন ভূত দেখে ফেলেছে এমন অবস্থা। আদিত্য তো স্ট্যাচু। জাহান দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমার না ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল? তাহলে? আমি মুচকে এসে বললাম, বাপ বেটি মিলে আমাকে নিজের মেয়ের জন্মদিনের আয়োজন না করতে দিয়ে জোর করে থাইল্যান্ড পাঠালে বেস্ট ডিজাইনারের পুরস্কার নিতে। তাই আমি একটু মজা করলাম। তুমিও না জানো কত মিস করেছি তোমায়। জান এখন মোটামুটি ভালোই কথা বলতে জানে, যেন পাক্কা বুড়ি। আমি আর কিছু না বলে আয়নার সামনে থেকে কাজলটা নিয়ে মেয়ের কানের নিচে দিয়ে দিই, যেন মেয়ের নজর না লাগে। নিজের রুমের দিকে যায় রেডি হতে। মেয়ের জন্মদিন বলে কথা। সেদিন রায়হান কিভাবে রিভলভারটা মাথা থেকে নামিয়ে নেয়, বেশ অবাক হই তার কাজে আমি। তখনই শুনি মেয়ে কাঁদছে। আমি হাত মরাতে থাকি, তখনই কেউ এসে আমার হাত খুলে দেয়। উঠে দাঁড়িয়ে দেখি প্রান্ত ভাইয়া। আমি চমকে বলে উঠি, ভাইয়া আপনি? কি ভেবেছিলে বোন বিপদে আর ভাই আসবে না? যখন তোমার রুমের দিকে এই লোক যায় তখনই সব জেনে যাই আমি। বাট একে ফলো করি। এখানেই ছিলাম সঠিক সময়ের অপেক্ষায়। এই অসভ্য তোমায় গুলি করার আগেই আমার হাতে মরতো। তুমি যাও জাহানের কাছে। আমি গিয়ে জাহানকে কোলে নিয়ে সামলাতে থাকি। আদৃতের হাতও খুলে দেয় প্রান্ত ভাইয়া। আমি রাহেনার দিকে তাকিয়ে দেখি সে গান হাতে নিচে তাকিয়ে। সে সেই অবস্থাতেই বলে, পাগল হয়ে গিয়েছিলাম আমি জান। ওই হৃদিতার অন্ধপ্রেমে আমাদের গল্পটাকেই ভুলে গিয়েছিলাম, সব ভুলে গিয়েছিলাম। অর্থ সম্পত্তির লোভে আমার জীবন নামক তোমাকেই ছেড়ে দিয়েছিলাম, কষ্ট দিয়েছিলাম, বাসা থেকে বের করে দিয়েছিলাম। আজ খুন করতে যাচ্ছিলাম তোমায়। সত্যি বললে কেন যেন সেই দিন বাসে তোমায় দেখলাম, তোমাকে শেষ করে দিলাম আমি। কাঁদছে আর বলছি, আর আমি চুপ করে অবাক হয়ে শুনছি। তুমি চিন্তা করো না জান্নাত, এই শাস্তি পাবই, দেবই নিজেকে শাস্তি। আজিতের দিকে তাকিয়ে বলে, খেয়াল রেখো আমার কলিজাটার আর আমার জানটার। রায়হানার এক মুহূর্ত নষ্ট না করে রিভলভার দিয়ে নিজেই নিজেকে শ্যুট করে দেয়। আমি নির্বাকের মতো পিছিয়ে যাই। আদ্রিত এসে আমায় ধরেন। তারপর নিজেকে সেই দিন বিছানায় পেয়েছিলাম। হঠাৎ করে ঘাড়ে কারো স্পর্শ অনুভব করি। আদ্রিত এসেছে। গোলাপি শাড়িতে। আজও তোমায় আগের মতোই লাগে। আচ্ছা আদিত্য, আমার মেয়ের ভাগ্যটা কি আমার মতো এত ভালো হবে? আমার এমন প্রশ্নে আদিত্য ফ্যালফ্যাল করে তাকিয়ে পড়ে। আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তুমি ঠিক আছো তো জান্নাত? জানি না, আদিত্য খুব ভয় হচ্ছে। আমার মেয়েও কি আমার মতো সুখী হবে? হবে না কেন জান্নাত? সবই তো ভাগ্যের খেলা। ভাগ্যে যতটুকু সুখ থাকে সবটুকুই আদায় হয়ে যায়। আমার ভাগ্যে সুখটা তুলনামূলক বেশি, তাই তো তোমায় পেয়েছি। পেয়েছি তো আমিও তোমাকে। জানো জান্নাত, ভাগ্য জিনিসটা বড়ই অদ্ভুত। কার ভাগ্য যে কখন কী মোড় নেয় কেউ জানে না। কখনো ভালো তো কখনো খারাপ। কে জানতো যে তুমি ছিলে এই ভাগ্যে লেখা? আজও তোমায় অনেক ভালোবাসি। আমি যে সবসময় শুধু তোমায় ভালোবাসি। যেদিন তোমায় আমার করে পাই সেই দিনই বুঝি যে সবারটা ভাগ্য হলেও আমারটা সৌভাগ্য।